ওরা চলে গেল একে একে। কুয়াশা এবার একটু ভয় পাচ্ছে, তবে শিশিরকে ডাকার ইচ্ছে হলো না কেন যেন। কোলের উপর মাথা রেখে ঘুমোচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। কুয়াশা শিশিরের মুখের দিকে তাকিয়ে থাকলো। ঘুমে তার স্বামীটাকে আবছালোই কি সুন্দর লাগছে ভেবে মুচকি হাসলো। ইস, এটাকে বিয়ে না করার জন্য কত শত বাহানাই না করেছিল, আর এখন মনে হচ্ছে না বিয়ে না করলে এত সুন্দর ছেলেটা হাত ছাড়া হয়ে যেত। নিজ মনেই পাগলামি ভাবনা ভেবেই হেসে ফেললো একটু শব্দ করে। তৎক্ষণাৎ শিশির কুয়াশার কোলের উপর থেকে মাথা তুলে এক ঝটকায় কুয়াশাকে টেনে নিয়ে শুয়ে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। ঘটনাগুলো এতটাই জলদি হলো যে কুয়াশা কিছু বুঝে ওঠার সুযোগই পেল না। হতভম্ব হতবাক বাক্রুদ্ধ হয়ে গেল। চমকেও বেশ উঠেছে। শিশির গলায় মুখ গুজে দিয়েই বলল, ঘুমা। মানে কি? কুয়াশা বলল, আই, তুমি ঘুমাওনি? তুমি না ঘুমে কাঁদাছিলে? তোমাকে না ঘুম থেকে তোলাই গেল না, আর এখন এসব কি? তোর অত বুঝে কাজ নেই, তুই ঘুমা। ওরা আমাকে আলাদা করে শুতে দিত, আর আমার এখানের স্মেল না নিলে ঘুমই হবে না, তাই এই বুদ্ধি। বেশি না বুঝে ঘুমা। কুয়াশা হতবাক হয়ে হা হয়ে গেল। বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় সে। মানে এই ছেলে এতক্ষণ ঘুমের ভান ধরেছিল, তার জন্য এতক্ষণ ডেকেও বান্দা ওঠেনি? কি চালাক লোক, চিন্তা করা যায়। বলল, তুমি ঘুমের ভাম ধরেছিলে এতক্ষণ? কি চালাক গো তুমি, একদম চতুর্সিংহাল। শিশির মুখ গুজে রেখে ফিসফিস করে হেসে ফেলল। বলল, ওরা আমার আলাদা বউটাকে অন্য ঘরে শুতে দিত আর আমাকে অন্য ঘরে। অমন ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়। এই 2 মাসে তুই আমার অভ্যাস হয়ে গেছিস। তোর নেক্সট স্মেল আনিলে একবার ঘুম ধরে না। এটা আমার নেশা হয়ে গেছে। সকলে নেশা দ্রব্য সেবন করে, আর আমি তোর স্মেল করে ঘুমাই। সকলের সাথে শুতে পারবো না আমি। কথাগুলো আহ্লাদের সাথে বলে আরেকটু টেনে দিল কুয়াশাকে। কুয়াশা হাসবে নাকি অবাক হবে সেটাই বুঝছে না। কতটা বউ পাগল হয়েছে চিন্তা করা যায়। কুয়াশা ভেবে বলল, তুমি তো দেখছি আজ তো একটা বউ পাগল হয়ে গেছো গো। শিশির মালিতা বউ পাগল ভাবা যায়? আই, তুমি না আমাকে বিয়ে করতে চাইছিলে না? কি যেন বলছিলে? তোর মতো গোবর ঠাসাকে বিয়ে করার জন্য মরেই যাচ্ছি না আমি। শিশির মুখ তুলে কুয়াশার দিকে তাকালো, চোখে চোখ রাখলো আবছালোয়। সেও ভ্রু কুচকে বলল, সে তো তুই বলেছিলি যে তোর মতো বুনোলকে বিয়ে করে সারা জীবনের জন্য গলার চুলকানোর রুগী হতে পারবো না, অথচ এখন সে নিজেই সুযোগ বুঝে ছোচার মতো চুকচুক করে আমাকে দেখিস। ভাবে লাগে গিলে খেতে পারলে বাঁচিস। পুকুর পাড় থেকে যেভাবে দেখছিলি, ভাগ্যিস আম্মু ছোটকালে নজর টিকা দিয়েছিল। শিশিরের কথা শুনে কুয়াশা ভোরকে তো গেল, কিন্তু শেষ কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল। শিশিরও হাসলো তা দেখে। চিত হয়ে শুয়ে থাকা তার আহ্লাদি বউকে রাতের আবছালোই অপূর্ব অপসরার থেকে কম কিছু লাগছে না। এটাই তো চাঁদ। আর চাঁদের প্রয়োজন পড়বে? পড়বে না। কুয়াশা হাসি থামিয়ে আমতা আমতা করে মেকি রাগ দেখালো। ঝাঁঝ নিয়ে বলল, নিজে যে সিডিউস করেছিলে তার বেলায়। আচ্ছা, আমি সিরিয়াস করছিলাম? তা নয় তো কি? হয়েছিলে সিরিয়াস? তুমি পুরোটা অতিশয় আকর্ষণীয় সুদর্শন পুরুষ। কথাটা অকপটেই কুয়াশা শিশিরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লজ্জা লজ্জা মুখ নিয়ে বলে দিল। শিশির তা শুনল। সে বইয়ের উপর পূর্ণ দৃষ্টি দিল। এবার ছাদের সানে এক হাতে ভর দিয়ে শোয়া সে। কুয়াশা চিত হয়ে শোয়া। শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে বলল, আমার ঘরের অপূর্ব চাঁদ। কুয়াশা লজ্জা পেল। লজ্জায় মুখ গুজে দিল শিশিরের বুকে। শিশির অন্য হাতটা দিয়ে কুয়াশার বুকের সাথে চেপে ধরল। হাসল সে। সুখ সুখ লাগছে খুব। কিছুক্ষণ পর কুয়াশা বলল, সকালে কি ভাববে? কিছুই ভাববে না, আমি ম্যানেজ করে নিব। ছাদের দরজা খোলা। আটকে দিয়ায়। কুয়াশা তা শুনে উঠে বসলো। পাশে থেকে ফোন নিয়ে শশীকে কল দিল। একটা বালিশ আর একটা কয়েল নিয়ে ছাদে আসতে বলল। কথা বলে ফোন রাখলো। এদিকে শশী কথা অনুযায়ী বালিশ আর কয়েল লাইটার নিয়ে চুপিয়ে চুপিয়ে ছাদে যাচ্ছিল, কিন্তু সামনে নিহার বেঁধে গেল। নিহার ভ্রু কুচকে তাকালো, জিজ্ঞেস করলো, এসব নিয়ে কোথায় যাচ্ছ? ভরকে গেল শশী। যতই হোক কুয়াশা বোন তার, সেও বুঝেছে তারা একা থাকতে চায়। তবু আমতা আমতা করে বলল, শিশির ভাই বলল ছাদেই ঘুমাবে, তাই দিতে যাচ্ছি। নিহারের ভ্রু আরও কুচকে গেল। বলল, কুয়াশা এসেছে? ধুর, এত প্রশ্ন করতে হবে কেন? ভরকানো কণ্ঠে সত্যিটাই বলল, নয়তো আরও প্রশ্ন করবে। নিহার শুনে ভরকে গেল। শিশিরের মতিগতি এবার বুঝল, তবে আনন্দও পেল। বলল, চলো আমিও যাচ্ছি। না না, লাগবে না, আপনি থাকেন, আমি দিয়ে চলে আসছি। নিহার তা শুনে শশীর হাত থেকে বালিশ নিতে নিতে বলল, ইসরে পাকা মেয়ে, এত বুঝো কেন তুমি?
বড্ড বেশি পাক না তুমি। শশী লজ্জা পেল, কথা না বলে হাঁটতে লাগলো। কিন্তু নিহার শশীর আঙ্গুলে আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত করে হাত ধরল, বলল, চলো। শশী কথা না বাড়িয়ে হাঁটতে লাগলো। এমন সময় নিহার বলে উঠল, ইচড়ে পাকা মেয়ে, অন্তর জ্বালিয়ে খাক করে দিচ্ছ কিন্তু। 2টা বছর অপেক্ষা করা কিন্তু দায় হবে আমার, ছাই না হয়ে যায় আবার। শশী বরফ হলো তা শুনে, হাঁটার গতি কমিয়ে দিল। নিহার তাকিয়ে পেছন দেখল, চোখে চোখ পড়ল। শশী নিহারের গভীর নজরে অনিমেষ তাকিয়ে। দহন বেড়ে গেল নিহার। হাত ছেড়ে শশীর বাহু ধরে কাছে টানল। দূরত্ব অতি কম তাদের মাঝে, কিঞ্চিত ফাঁকা। তারা সিঁড়ির সামনে, এখনো একটা সিঁড়িও অতিক্রম করেনি। ডাইনিংয়ের আলো আসছে এদিকে। শশীর হাতে ফ্ল্যাশ জ্বালানো ফোনে। নিহার শশীর কপালে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকল, বলল, জলদি বড় হও, আমার অপেক্ষার অবসান জলদি ঘুচাও। শশীকে এতটাই ছোট, তার কি এলোমেলো লাগে না সব শুনলে? সেও বুঝছে সব, তারও ভেতরে এলোমেলো হচ্ছে, দহন বাড়ছে, কিন্তু কিছু করার নেই। নিহারের কথা শুনে সে লজ্জায় কপাল ঠেকিয়ে দিল নিহারের বুকে, বলল, এতটাও ছোট না আমি, এলোমেলো আমিও হই। এমন করে আর বলেন না প্লিজ। নিহার হাসলো। এই মেয়েটা তাকে পুরোই শেষ করে দেবে। থাক, আর এসব বলে কাজ নেই। হবু বউ তার ইচ্ছে পাকা, অপেক্ষার প্রহর জলদি শেষ হোক ভেবে দীর্ঘশ্বাস ফেলল, বলল, চলো। শশী আর কথা বলল না। দুজনই সিঁড়ি ভেঙে উপরে গেল। শশী ছাদের দরজা নক করল। কুয়াশা উঠে এলো, দেখলো নিহারও সাথে। ভরকে গেল, লজ্জা পেল সে। নিহার তা বাদ দিয়ে দরজার মুখের কাছ থেকে মৃদু চেঁচিয়ে বলল, এই বেয়াদব, আমার বোনকে ছাড়া ঘুমায় না। এটা বললেই পারতিস। আমার নাটক করার কি ছিল? নাটকবাদ সব। ছোট থেকে তোর নাটক দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম। শিশির তা শুনে বলল, রাজাকারের বংশধর, 2 নাম্বারি করে বিয়ে দে, এখন আবার বউর থেকে আলাদা শুতে কইস? হ্যাঁ, লজ্জা করে না তোদের? আচ্ছা, লজ্জা আমাদের পাওয়া উচিত। ওদের দুজনের কথা শুনে শশী কুয়াশা হতভম্ব হয়ে গেল। কুয়াশা তো লজ্জায় নিয়ে গেল। শিশির বলল, এ ভাই, তুই এখানে কেন এলি রে? যা তো, কাল তোর বিয়ে দিয়ে দেবো একবার। হ্যাঁ, আর কাইন্দা বেড়াইস না। কি সব লাগাম ছাড়া কথাবার্তা বলছে দুই ভাই। এরা এভাবেও কথাবার্তা বলে? ওরা দুজন হাঁ করে চেয়ে রইল শুধু। আমার কাইন্দা বেড়ানোর কারণ তো তোর বোন। ইচড়ে পাকা নিয়ে যত দুনিয়ার জ্বালা আমার। শশী কপাল চাপড়ে দাঁড়িয়ে রইল। কুয়াশা তৎক্ষণাৎ বালিশ নিয়ে নিল নিহারের থেকে, এরপর শশীর থেকে কয়েল। শশীও সুযোগ বুঝে নিহারকে টানতে টানতে নিয়ে চলে গেল। ওপাশ থেকে শিশির কিছু একটা বলল, যা কান অবধি গেল না। কুয়াশা গিয়ে মৃদু রাগ নিয়ে বলল, কিসব কথা বললে ভাইয়ের সামনে? তোর ভাই আমারও ভাই, আর ওর সাথে আগে থেকে এভাবে কথা বলি আমি। তবুও লজ্জা লাগে। কুয়াশা কথা বলতে বলতে কয়েল জ্বালিয়ে দিল। শিশির কিছু বলল না, সে বালিশ নিয়ে শুলো। নিরিবিলি প্রকৃতিতে রাত কাটাবে বউয়ের সাথে। ইস, কি সুন্দর অনুভূতি। তাকালো কুয়াশার দিকে। কুয়াশা আজ অদ্ভুত একটা কাজ করলো, যেটা এই অবধি করেনি। শশীর থেকে ওড়না খুলে পাশে রাখলো। এটা করা কারণ এখানে ফ্যান নিয়ে শুধু প্রকৃতির বাতাস। মাঝে মাঝে গরম বেশি লাগছে, তাই ওড়না খুলে ফেললো। শিশিরের সাথে শুলেও সে ওড়না নিয়ে শুয়েছে এতদিন। আসলে সব কিছু জলদিও হয় না, এখন আস্তে আস্তে লজ্জা ভেঙে যাচ্ছে, তাই আজ পারলো এমনটা। এদিকে শিশিরের আবছালোই তা দেখে পুরো শরীর ঝনঝন করে উঠল তার। কুয়াশার দিকে তাকিয়ে বলল, এই গোবরটা সাপ, কি করছিস? এটা ছাদ, এভাবে আমার কাছে এসে মারবি নাকি আমায়? কুয়াশা তাকালো। লজ্জা সে পাচ্ছে, কিন্তু সে পাত্তা দিল না। দুষ্টু হেসে শিশিরের কাছে এগিয়ে গেল। চোখে মুখে কেমন যেন দুষ্টুমি খেলা করছে তার, সাথে দুষ্টুমি হাসি তো আছেই। এগিয়ে গিয়ে শিশিরের একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে সিরিয়াস করেছি, বিকালে আমাকে করেছো না, এখন আমি করছি, শোধবো। বলে উঠে ঠোঁট টিপে হাসল শিশিরের চোখের দিকে তাকিয়ে। এদিকে শিশির তো শেষ, কুয়াশাকে এক ঝটকায় বুকিয়ে ফেলল, বলল, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস। তুই যে এতটা পাকা জানতাম না তো। দেখে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আল্লাদে আল্লাহ ছাড়া আর কিছুই জানিস না। বিয়ের পর তো আমি রীতিমতো চিন্তায় ছিলাম, কিন্তু এখন তো দেখি আমার ভাবনা উল্টো। বিশ্বাস করো, তুমি যখন যেটুকু ভাবছো তার থেকেও দ্বিগুণ আমি। শিশিরের শরীর আবার ঝনঝন করে উঠল। এই কি আজ মেরে দেবে? এদিকে কুয়াশা শিশিরকে জব্দ করতে পেরে সে আনন্দিত। সে কি কম, বিকেলে তাকে জ্বালিয়েছে, এবার তার পালা। নামের মান রাখতে হবে না? বুনো ওল বাঘা তেঁতুলকে এমনি এমনি উপাধি পেয়েছে। শিশির এবার কুয়াশার বাহু ধরে শানের উপর ফেলে তার বুকের নিচে পিষিয়ে ধরল। কণ্ঠে নিজের ব্যক্তিত্বের দাম্ভিকতা ফুটিয়ে তুলল শিশির। কুয়াশার ঠোঁটের উপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো।
কুয়াশা কেঁপে উঠল। ভাবছালুই কুয়াশার ঠোঁট, মুখ, নাক, চোখে নজর দিতে দিতে কণ্ঠে পুরো দাম্ভিকতা নিয়ে বলল, বিলিভ মি কুয়াশা, এটা ছাদ না হলে আজ দেখেই ছাড়তাম আমার ভাবনার থেকে কতটা বেশি তুই। কুয়াশার বুক ডিপ ডিপ করছে। শিশির খেপে আছে। সে যে বাঘের সাথে লড়তে এসেছে, এই ছেলে যে তার থেকে দ্বিগুণ মাত দিতে পারে, তবুও নিজেকে দামালো না। বলল, জানা আছে। শিশিরের ব্যক্তিত্বে গিয়ে লাগলো কুয়াশার এমন ব্যঙ্গ করাটা। তার ভেতরের পুরুষত্ব চিৎকার করে বলছে কুয়াশা তার ব্যক্তিত্বকে, পুরুষত্বকে ব্যঙ্গ করেছে। সে ভেতর থেকে জ্বলে উঠল। কুয়াশার কথা তার সহ্য হলো না। দাম্ভিকতা উড়ুড়ো স্বরে বলল, কমলার কুয়ার নাই ঠোঁট জোড়া তোর, তোর এই ঠোঁট জোড়ার অধিপতি, তোর ঠোঁটে তার আধিপত্য ঘটাবে এখন। মানা কি করে করে সেটা দেখি। বলি কুয়াশাকে আর কিছু বলার সুযোগ দিল না। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শুরুতে একটু বুঝতে সময় নিল সে। বুঝি উঠেই কেঁপে উঠল কুয়াশা। পুরো শরীর অবশ হয়ে এলো। শরীর নেশায় বুধ হয়ে গেল। মাতালের ন্যায় শরীর পড়ে যেতে চাইল। অনেক প্রতীক্ষার পর এই ছোঁয়া। শুকনো খড়খড়া মাটিতে চৈত্রের এক ফোঁটা বৃষ্টির পানি পড়লে যেমনটা তরতাজা হয়ে ওঠে, দুজনেরই ঠিক তেমন অবস্থা হচ্ছে। চৈত্রের খরা কাটিয়ে ফসলগুলো প্রাণ ফিরে পাবার মতো অবস্থা দুজনের অধৈর্য হলো। অনুভূতির এতদিন দলা বেঁধেছিল, আজ যেন সকল বাঁধা অতিক্রম করতে চাইল। কুয়াশা এই সামান্য ছোঁয়া হজম করতে পারছে না, বেগ পেতে হচ্ছে। শিশির পুরো নেশার মধ্যে, গভীর থেকে গভীরতর সে অধৈর্য চুম্বন। কুয়াশা তালও মেলানোরও সময় পাচ্ছে না। এ ছেলের সব কিছু পারফেক্ট, কিসটাও করেছে পারফেক্টলি। ভেবে নিয়ে কুয়াশা এবার দু হাতে ঝাপটে ধরল শিশিরের ঘাড় সহ গলা। শিশির কুয়াশার রেসপন্স পেয়ে আরো গভীর হলো। পান করতে লাগলো দুজন অমৃত সুধা। দুজনের নিঃশ্বাসের শব্দ অতি ভারী হয়ে এসেছে, কিন্তু এখনো অধর চুম্বনে তারা। চোখ বন্ধ দুজনের। তারা তাদের কাজে মত্ত। কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার নেই। শিশির এবার অধর চুম্বন অবস্থাতেই কুয়াশাকে তুলে নিজের শরীরের উপর নিয়ে নিল। সে চিত হয়ে শুয়ে, কুয়াশা তার শরীরের উপর শুয়ে। এখনো ছাড়েনি। ভাবটা এমন, আজ হিস করেই রাত কাবার করবে, যেন আর কখনো পাবে না কেউ কাউকে। কুয়াশার একটা হাত শিশিরের গালের উপর। শিশির এক হাত কুয়াশার কোমরে রেখেছে, অন্য হাত কুয়াশার গাল গলিয়ে চুলের পেছন নিয়ে গিয়ে শক্ত করে মুঠো করেছে। কুয়াশা এই নেশায় বুধ হয়ে আছে বলে সেই ব্যথাকে পাত্তা দিচ্ছে না। অন্য সময় হলে এই ব্যথা দেবার শাস্তি দিয়েই দিত হয়তো। অন্যদিকে খেয়াল নেই। প্রণয়ের প্রথম ছোঁয়া অনুভব করতে ব্যস্ত সে। শিশির এতক্ষণ পর এবার একটু আগের রাগটা কুয়াশার অধরে ঝাড়ল, কামড় দিল ঠোঁটে। কুয়াশা গুমিয়ে উঠল, সেও দিল শিশিরের থেকে জোরে। কেউ কারো থেকে এক চুল পরিমাণ কম না। শিশির ব্যথা পেয়ে এবার ছেড়ে দিল কুয়াশাকে। কুয়াশার মুখ সরিয়ে নিয়ে চোখ খুলে তাকালো কুয়াশার দিকে। কুয়াশাও তাকালো চোখ খুলে। এবার লজ্জারা দলা পাকালো। এবার শিশির হাসছে মিটিমিটি করে। হাঁপাচ্ছে সমান তালে দুজন। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। অনুভূতির জোয়ার দুজনের সমান। শরীরের উত্তপ্ততা দুজনই টের পাচ্ছে। কুয়াশার চোখে ঠোঁটে নজর বুলাতে বুলাতে বলল, না, বউ আমার পারফেক্ট পার্টনার, চুমুতেই বুঝে গেলাম। তা শুনে কুয়াশা লজ্জায় লাল হয়ে এলো। মুখ গুজে দিল শিশিরের গলায়। শিশির ফিসফিস করে হেসে উঠল। কুয়াশার পিঠ কোমরে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সে কুয়াশাকে আরেকটু জব্দ করতে ফিসফিস করে বলল, কুয়াশা, I'm impressed by your response. Perfectly very attractive. কুয়াশা আবার কেঁপে উঠল। মুখ গুজে রেখেই বলল, চুপ করো, আমি লজ্জা পাচ্ছি। শিশির এবার জোরে জোরে হেসে ফেলল। মুখ ঘুরিয়ে চুমু খেলো কুয়াশার মাথায়। বলল, আচ্ছা, হুম। ঘুমা। ছাড়ো। কেন? ঘুমাতে বললে? এভাবে ঘুমা। নিচে শানের উপর ঘুমাতে পারবি না। আমি নিজেই শুতে পারছি না, তুই আরও পারবি না। অভ্যাস থাকা লাগে মেঝেতে শোবার। কুয়াশা আপ্লুত হলো, আর একটু ঝাপটে ধরল শিশিরকে। মুখ গুজে চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। আর এই রাত স্মরণীয় রাত। গ্রামের রোমাঞ্চকর পরিবেশে খোলা আসমানের নিচে স্বামীর থেকে পাওয়া প্রথম প্রণয়ময় চুম্বন, সাথে স্বামীর বুকে শুয়ে রাত কাটানোর সৌভাগ্য কজনের হয়। শিশির মন মেজাজ ফুরফুরে হয়ে গেছে। ঠোঁটে তৃপ্তিময় হাসি রেখা। বুকে থাকা মেয়েটা তার নিয়তি। জীবন রাঙিয়ে দিয়েছে। আজ মনে হচ্ছে না সত্যি জীবন সুন্দর, জীবনের রং সুন্দর। অন্যান্য দিনের থেকে আজ সকালটা যেন অতি রোমাঞ্চকর, মনোমুগ্ধকর। অন্তর জুড়ানো শীতল ফুরফুরে সমীরণ। শরীর শিরশির করছে বাতাসে। চারদিকে কিচিরমিচির শব্দ তুলে পাখিরা তাদের নীড় ছাড়ছে।
ধরণীতে অন্ধকার কেটে আলো ফুটেছে, চারদিক পরিষ্কার। গ্রামে সকালটা এত সুন্দর হয়, কোনো শোরগোল নেই, শুধু পাখিদের ডাক, নিরিবিলি প্রকৃতি। আলো ফুটতেই কুয়াশার ঘুম হালকা হয়ে এলো, কিছুক্ষণের মাঝে ভেঙেও গেল। পিটপিট করে তাকালো, সামনেই শিশিরের লোমশ বুক দেখতে পেল। সে এখন শিশিরের কোলের ভেতর। রাতে হয়তো শিশির একপাশে শুয়ে নিয়েছে, দুজনেই কাত হয়ে শুয়ে। কুয়াশার মাথা শিশিরের বাহুতে, শিশির বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে। একটা বালিশে আর জায়গা হয়নি। কুয়াশা ভালোভাবে দেখলো শিশিরের নগ্ন শরীর, হয়তো গরমে শার্ট খুলে ফেলেছে। মাথা তুলে শিশিরকে দেখলো, মুখটা দেখতে আনন্দরা, খুশিরা, সুখরা এসে ভিড় জমালো। এই বুকটা অতি শান্তিময় জায়গা, এই বুকে শুয়ে সারাটা জীবন অনায়াসে পার করে দেওয়া যাবে। সামনে এই ছেলেটা তার পূর্ণতা, তার স্বামী, তার জীবন সঙ্গী, তার অর্ধাঙ্গ, প্রণয়ের উথাল পাথাল ঢেউ। এই ছেলেটাকে দেখলেই এখন সুখ সুখ লাগে, সাথে অনুরাগ জাগে। আগে যেমন দেখলে হিংসে আসতো, সেসব কাজই করে না। আচ্ছা, কেন করে না হিংসা কাজ? সে এখন তার মনের মানুষ বলে, তার অনুরাগ বলে, তার প্রণয়ের পূর্ণতা বলে, নাকি তিন কবুল বলা অর্ধাঙ্গ বলে? এই সমষ্টি জিনিসই বলে। আর আগের মতো হিংসাত্মক নজর আসে না মানুষটার প্রতি, শুধু ভালোবাসা পেতে মন চায়। মন চাই এই ছেলেটা তাকে মন উজাড় করে ভালোবাসুক, তার বুকে এভাবেই চিরকাল আগলে রাখুক। ভেবেই মিষ্টি হাসল, মাথা নিচু করে শিশিরের নগ্ন লোমশ বুকে গভীর গাঢ় করে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকল। নড়ে উঠল শিশির, দু হাতে বউকে সে বন্দি করে রেখেছে। কুয়াশা আবার মিষ্টি হাসল, মাথা তুলে অনিমেষ অবলোকন করতে থাকলো স্বামীকে। রাতের কথা মনে উঠল, শরীরে কাঁটা দিয়ে উঠল। শিশিরের অনুভূতি হলো, সেই শিশিরানি অনুভূতিতে স্বামীর বুকে আর একটু ঢুকে যেতে চাইল। শিশির বুকের মাঝে নড়াচড়া পেয়ে ঘুম হালকা করলো, চোখে প্রকৃতির আলো পড়তেই ঘুম ভাঙল। পাখিদের কিচিরমিচির শব্দ কানে ভেসে এলো। নিজের বাহুতে বুকের মাঝে বউকে অনুভব করলো, বিড়াল ছানার মতো করে কাচুমাচু করছে, যেন সে জোর করে কোলের ভেতর আটকে রেখেছে আর বিড়াল ছানাটা ছুটতে চাইছে। মস্তিষ্ক কথাগুলো ধারণ করতেই চোখ বন্ধ অবস্থায় ঠোঁটে হাসি রেখে আসলো। ঠোঁট দুটো টান টান হলো হাসিতে। আপন হাতারে একটু শক্ত করলো বাহু বন্ধনী। সেও যেন তার ঝগড়টে আহ্লাদি বিড়াল ছানা বউটাকে আরেকটু ঢুকিয়ে আগলে নিতে চাইল বুকের মাঝে। এইটা তার প্রাপ্তি, তার পূর্ণতা, তার অর্ধাঙ্গিনী, তার সুখ। পরিবারের সকলে সত্যি জীবন সাজিয়ে দিয়েছে। এর থেকে আপনময়, সুখময়, রঙিনময় অনুভূতি আর দুটো হয়? হয় না। বড্ড আপনময় অনুভূতি। আসলে এই দুজনের এত জলদি প্রণয়ের টান বোঝা শুধুমাত্র একে অপরের প্রতি খাঁটি অধিকার বোধের জন্য, তিন কবুলের জোরে, পবিত্রতার সম্পর্কের নামে, পবিত্রতার ছোঁয়াতে নিজ দায়িত্বে অধিকার বোধ দেখিয়ে প্রণয়ে পরিপূর্ণ করতে পেরেছে। এ বিয়ে নামক বন্ধনে যদি দুজনে আটকা না পড়ত, তবে কি প্রণয়ের ছোঁয়া এদের মাঝে এসে হানা দিতে পারত? পারত না, কখনো পারত না। কারণ তারা জনম শত্রু ছিল। আর এখন যে ঝগড়া চুলোচুলি করে সেটা পুরোটা অভ্যেসে করে, কোনো হিংসে থাকে না। হিংসা তাদের কাজ করে না, কারণ সম্পর্কে তাদের নমনীয়তা এসেছে। একে অপরের ভালোবাসা বলে দাবি করতে শিখেছে। তাদের সম্পর্কে একটা অধিকার বোধের নাম এসেছে। তার অধিকার খাটিয়ে বলতে পারবে তারা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী সম্পর্কে জোর একটা আল্লাহ প্রদত্ত জোর, আদিম নিয়মের আদিম জোর। শিশির চোখ খুলে তাকালো, মাথা নিচু করে বাহু বন্ধনীতে থাকা বইয়ের দিকে তাকালো। বুক থেকে মুখটা সরিয়ে বইয়ের সদ্য ঘুম ভাঙা মুখটাতে নজর দিল, যেটা রোজকার অভ্যেস হয়েছে তার। ঘুম ভেঙে জোরে নিঃশ্বাস টেনে আগে বইয়ের গলার মধ্যভাগের সুবাস নেবে, এরপর মুখ অবলোকন করবে। শিশিরের নড়াচড়া টের পেয়ে কুয়াশা মুখ তুলে তাকালো, নজরে নজর পড়ল। কুয়াশার বুক ধুক করে উঠল। নতুন নতুন প্রণয়ের সঙ্গী তো এই মানুষটাই, যা এতগুলো বছরে কেউ দখল করতে পারেনি। শিশির মুচকি হাসলো, সালাম দিল বউকে। কুয়াশাও সালাম নিয়ে সালাম দিল। বউয়ের সালামের জবাব দিয়ে মুচকি হেসে ললাটে অধর চুম্বন করলো বউয়ের। এরপর জিজ্ঞেস করলো, সারা রাজ্যে আমার শরীরের উপর রাজ করে রাত কাবার করলি? তা রানী সাহেবের ঘুম কেমন হলো এই রাজার রাজমহলে? কুয়াশা খিলখিল করে হেসে ফেললো তা শুনে। দাম্ভিকতার সাথে উত্তর করলো, যে রাজা সর্বদা তার রানীকে বুকে আগলে রাখে, সেই রানীর ঘুমটাও কি খারাপ হতে পারে? মুচকি এবং প্রশান্তিময় হাসি ফুটল ঠোঁটে। হাসলো কুয়াশাও অমায়িক। বলল, ছাড়ো, অনেক সকাল হয়ে গেছে। শিশির শুনে হাতের বাঁধন আলগা করে দিল। কুয়াশা এবার উঠে বসলো। আজ কাজা নামাজ আদায় করতে হবে দুপুরে, ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। শিশিরের বাম হাতটা অবশ হয়ে গেছে, তাই ঝাড়া দিতে লাগলো। কুয়াশা দেখে বলল, বালিশ দিতে পারতে। একটা বালিশে তো হতো না? কুয়াশা কিছু বলল না।
বলল, লজ্জা করছে আমার, বাইরে যাব কি করে? শিশির নজর তুলে তাকালো কুয়াশার চোখের দিকে। তাকিয়ে থেকে বলল, তুই আগে চলে যা, আমি বালিশ নিয়ে আসবো, সমস্যা হবে না। আর এত লজ্জারই বাকি আছে? অদ্ভুত। আমি কি তোর বয়ফ্রেন্ড? স্বামী তোর। তবুও বড়দের সামনে পড়লে লজ্জা পাবো। ঘরে রেখে ছাদে শুতে এসেছো, তোমার তো আবার শখ জেগেছিল। শখেরও বলিহারি, বনওয়ালা একটা। বলে উঠে পড়ল। ফোন ওড়না তুলে নিয়ে গায়ে জড়াতে জড়াতে ধপধপ করে পা ফেলে স্থান ত্যাগ করল। দরজা খুলতেই সকলের কথা সুরগল শোনা গেল। সকলে উঠে গেছে। বেশ কি লজ্জাজনক পরিস্থিতি। সে সিঁড়ির উপর থেকে শশীকে কল করে 1 মিনিটের মধ্যে সিঁড়ি ঘরের কাছে আসতে বলল, যাতে লজ্জাটা কম হয়। দেখলেও যেন কোনো প্রশ্নের মুখে না পড়া লাগে। হাজার স্বামী হোক, বড়দের কাছে অতি লজ্জাজনক এটা। এদিকে শিশির আহাম্মকের মতো বইয়ের ঝাঁঝওয়ালা বাণী গিলল, যাক বাবা, যার জন্য সারা রাত চুরি করলো সেই চোর বলে গেল। বুকে শুয়ে রাত কাটালো, এখন সেই ঝাঁঝ নিয়ে বলে গেল। এই বউ জাতিগুলো বড় অদ্ভুত। সারা জীবন সংসার করেও বোধহয় মন বুঝতে পারবে না। ভেবেই বিড়বিড় আলো সে। কিরকিটে একটা। বলে পাশ থেকে শার্ট তুলে নিয়ে গায়ে জড়ালো। বোতাম লাগাতে লাগাতে মিষ্টি পরিবেশটা অনুভব করলো। শীতল বাতাসটা অতিশয় মিষ্টি লাগছে। খোলা আসমানের নিচে শুয়ে বসে রাত সকাল অনুভব করলো। ইস, কি রোমাঞ্চকর অনুভূতি। ভেবেই হাসলো। আল্লাহর কাছে দোয়া চাইলো ভবিষ্যতের দিনগুলো যেন এর থেকে সুখময় হয়। সকাল 9টা। সকলকে খেতে ডাকা হয়েছে। সকালের জন্য হালকা পাতলা নাস্তার আয়োজন করা হয়েছে। ভাত করেনি, রুটি, পরোটা, আলু ভাজি, ডিম ভাজি, মাংস রান্না ছিল, সেটা জ্বালানো হয়েছে। রাতের মতো করে আবার পাটি বিছানো হয়েছে। একে একে সকলে এসে খেতে বসলো। শিশির এলো। সে নিচে নেমে গোসল করে নিয়েছে। শরীরে কেমন ঘামে চিপচিপে ভাব লাগছিল, এছাড়া ধুলোও লেগেছিল। আর তার থেকে বড় কথা, নিজের কাছে কেমন কেমন যেন লাগছিল। রাতের কথা ভেবে গোসলই করে নিয়েছে। সকালে বসতেই খাবার দিল জিনিয়ারা। শিশিরের সাথে চোখাচোখি হলো কুয়াশার। এদিকে রিজভিরাও মিটমিট করে হাসছে। নিহার শিশিরকে দেখছে, খাচ্ছে আর হাসছে। শশী কুয়াশার পাশে বসেছে, অন্য পাশে স্মৃতি। কুয়াশা সকলের থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই বিচ্ছু বাহিনীরা সকলেই টের পেয়ে গেছে সে ঘরে ছিল না। শিশির নিহারের হাবভাব দেখে ভ্রু কুঁচকাল। বলল, কিছু বলবি? বুঝলি কি করে? তুই যে একটা ফাজিল তা আমার থেকে ভালো আর কে জানে। নিহার দাঁত গেলালো, শব্দহীন। তারা ফিসফিস করে কথা বলছে। শিশিরের আরেক পাশে রিজভি বসা, নিহারের পাশে শান্ত। নিহার বলল, বলেছিলাম না এবার ঠোঁটে কামড় কনফার্ম খাচ্ছিস। আমার কথা ফলে গেছে, তোর ঠোঁটে কামড় খাওয়ার ডান। মিষ্টি বিলা। শিশির ভ্যাবাচাকা খেয়ে গেল। রাতের কথা মনে হলো। কুয়াশা তো কামড় দিয়েছিল, সেটার কথা এরা জানলো কি করে? কেটে টেটে গেছে নাকি? কই, সে তো কিছু বুঝলো না, আবার দেখলোও না। ভরকানো কণ্ঠে বলল, কি যাতা বলছিস? পাশে থেকে রিজভি মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আমিও স্পষ্ট দেখতে পারছি দোস্ত, তোর ঠোঁট কাটা। আরও ভ্যাবাচাকা খেল শিশির। কি একটা জ্বালা, এদের জন্য একটু রোমান্স করেও শান্তি নেই। ইগলের মতো সব টের পেয়ে যায়। ওই বেয়াদব গোবর ঠাসার জন্য সবসময় এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। বেয়াদবটাকে আসতে দিলাম, উল্টে সে আবার জোরে দিল। ভেবেই কুয়াশার দিকে কিরমির করতে করতে কটমট নজরে তাকালো। কুয়াশা ভ্রু কুঁচকাল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলে বিশ্রাম নিতে বসলো। বড়রা অনুষ্ঠানের আয়োজন শুরু করে দিল। রান্নাবান্নার জন্য একটা লোক আনা হলো, কারণ মানুষ বেশি না হলেও আবার কমও না। এতগুলো মানুষের রান্নাবাড়ির লোক দিয়ে করা সম্ভব হবে না, তাই হানিফ সাহেব বাবুর্চি আনলেন। বাড়ির উঠোনে আয়োজন করলেন রান্না। জিনিয়া, সৌরভ, মিহির, শশীর ভাবি সিমি সকলকে সাহায্য করছে। দুপুর 12টা। শশীকে কুয়াশারা গোসল করিয়ে তৈরি করেছে। শাড়ি পরানো হচ্ছে শশীকে। অনুষ্ঠান নামাজ পর শুরু হবে। কুয়াশারাও গোসল করে নিয়েছে। এক ঘরেই তৈরি হচ্ছে সব। শশীর কাজিনরা, চাচারা সকলেই এসেছে। কাজিনরাও এসে কুয়াশাদের সাথে যোগ দিয়েছে। পাড়ার কিছু মহিলারা সকাল থেকে এসে বারবার ঘুরপাক খাচ্ছে। গ্রামের মানুষ বলে কথা, তারা সব বিষয়ে কৌতূহল বেশি দেখায়। 12:30টার দিকে আজান দিলে বড় থেকে ছোট সকল ছেলেরা গোসল করে জুমার নামাজে চলে গেল। কুয়াশা আজ শাড়ি পরেছে, গাঢ় সবুজ রঙের সিল্ক জামদানি শাড়ি। অসম্ভব সুন্দর শাড়িটা, অল্প কিছু জায়গায় কালো রঙের কাজ করা। ঈশা, স্মৃতিও শাড়ি পরেছে। বৃষ্টি, ইয়াসমিনও পরেছে। খুব বেশি গর্জিয়াস কেউ সাজেনি, আবার ড্রেস আপও কেউ গর্জিয়াস পরেনি। সবটাই সিম্পল। অনুষ্ঠান অনুযায়ী সকলের সাজগোজ সহ আয়োজন। নামাজ শেষ করে সকলে চলে এসেছে। আয়োজনও জমজমাট হয়ে গেছে। শশীকে সুন্দর একটা লাল শাড়ি পরানো হয়েছে। হালকা মেকআপ, সাথে হালকা সিম্পল কিছু জুয়েলারি। মায়াবী শ্যামবর্ণা মুখটা অপূর্ব লাগছে। গোলগাল বাচ্চা সুলভ মুখশ্রীদের দেখবে, সে মাশাল্লাহ বলবে। চিকন ফিনফিনে শরীরটা এখনো গায়ে বাড়ল না। বড় বড় ডাগর আঁখিগুলো কাজলে রাঙানো।
সকলে শশীকে তৈরি করার পর একসাথে বলে উঠল, মাশাল্লাহ। শশীর লজ্জায় চিবুক বুকের সাথে নুয়ে গেল। কিছুক্ষণ মেয়েরা ঘরে বসে গল্প করলো। শিশিররা সকলেই মিহিরের ঘরে বসে আছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান। ওরা পাঞ্জাবি পাজামা পরেছে। শিশিরের পরনে কালো রঙের পাঞ্জাবি, নিহার সাদা পাঞ্জাবি পরেছে। উপস্থিত সকল ছেলেকে আকর্ষণীয় লাগছে। দুপুর 3টা বেজে গেছে। জাকির মালিথা, জাহিদ মালিথা, হানিফ সাহেব অনুষ্ঠান শুরু করার কথা জানালেন। নিহারদের ডাকা হলো। নিহার মুচকি হেসে নিহারের হাত ধরল। এরপর নিয়ে এগুলো ডাইনিং রুমের দিকে। ঘরটা বড়, সেখানে এক সাইডে সোফা দিয়ে চেয়ার দিয়ে বসার আয়োজন হয়েছে। নিহারা বাবাদের পাশে গিয়ে বসলো। একটু পর শশীকে আনা হলো। শশীরা ঘর থেকে বেরিয়ে সেখানে পা দিতেই সকলে অপলক চাইল। শিশিরা তো হাই হয়ে গেছে তাদের এক একজনের বউ, প্রেমিকা, হবু বউকে দেখে। সকলে শাড়ি পরেছে, মনে হচ্ছে কয়েকটা পরী আসমান থেকে জমিনে নেমে এসেছে। শান্ত তো শশীর একটা চাচাতো বোনের উপর পিছলাই খেলো। মেয়েটা শশীর মতো চিকন চাকন, কিন্তু শশীর 1.5 বছরের বড়, নাম শোভা। মেয়েটা সুন্দরী নিঃসন্দেহে। শিশির হাঁ করে কুয়াশার দিকে তাকিয়ে গাঢ় সবুজে পুরোই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আপন মনে বলে উঠল, ইস, বউটা আমার সত্যি অপূর্ব অপসরা, কি অপূর্ব লাগছে। শশীকে দেখে নিহার তাকিয়েই রইল। লাল শাড়িতে কি দারুণ লাগছে। আজই বিয়ে করে ফেলতে মন চাচ্ছে, কিন্তু খরচ শ্বশুরটা আবার শর্ত জুড়ে রেখেছে ভেবে বিরক্ত হলো নিহার। রিজভি স্মৃতিকে দেখে পুরোই হা লাগছে, কখন মাঝি ঢুকে যাবে। শিশির গুঁতো দিয়ে আস্তে করে বলল, হা বন্ধ কর ব্যর্থ, মাছি ঢুকে যাবে। দোস্ত আমি বিয়ে করবো। শিশিরের ফিসফিস করে বলেছিল, কিন্তু রিজভি একটু জোরেই বলে ফেলেছে কথাটা, তাই অনেকেই শুনে নিয়েছে। শুনি সকলে দম ফাটা হাসিতে মত্ত হলো। স্মৃতিরা অবশ্য শুনিনি, তাই হাসির কারণটা অজানা তাদের। ভ্রুকুচকে চেয়ে রইল সব। ঈশা, বৃষ্টি, ইয়াসমিনকে অসম্ভব সুন্দরী লাগছে। মিহির ঈশাকে এভাবে শাড়িতে দেখে আরও মুগ্ধ হলো। ছেলেটার অনুভূতিকে পাত্তা দেয় না এই নিয়ে। না, এর একটা বিহিত করতেই হবে, ভাবল মিহির। শশীকে নিহারের পাশে বসানো হলো। মেয়েটা লজ্জায় উত্তেজনায় কাঁপছে, সাথে নার্ভাসনেস তো আছে। সব মিলে রীতিমতো তার হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছে, এত পরিমাণে কাঁদছে। নিহার বোধহয় টের পেল শশীর উত্তেজনা। মনে মনে হাসল সে, কিন্তু সকলের সামনে কিছু বলল না। তাকিয়ে রইল পাশে থাকা হবু বউয়ের দিকে। জাকিয়ার কথা অনুযায়ী নিহার শশীর আঙ্গুলে আংটি পরানোর জন্য হাতটা তুলে নিল, কিন্তু অতিরিক্ত পরিমাণে মেয়েটা কাঁপছে বুঝে শশীর হাতটা শক্ত হাতে শক্ত করে ধরল আশ্বাস দিতে। মৃদু ফিসফিস করে বলল, শশী, নিজেকে সামলাও, আমি আছি তো। শশী একটু শান্ত হলো এই কথাটুকুতে। হাসলো নিহার তা বুঝে। এরপর আংটি পরিয়ে দিল নিহার। হানিফ সাহেবও নিহারের জন্য আংটি বানিয়েছে, সেটা শশী পরিয়ে দিল। মেয়েটার চোখ ছলছল করছে আনন্দে উত্তেজনায়। নিহার তা দেখে মুচকি হাসল, চোখের ভাষায় সব বুঝিয়ে দিল। আজ থেকে সে তার নামে করা, এখন শুধু 3 কবুল বলে ঘরে তোলা বাকি। তার ইছড়ে পাকাকে তার নামে নামকরণ করে ফেলেছে। শশীর কি যেন হলো নিহারের দিকে তাকিয়ে থাকতে থাকতে। নিজেকে ধরে রাখার চেষ্টা করেও পারল না, কেঁদে দিল শব্দ করে। সকলে হতভম্ব হয়ে গেল। কুয়াশারা তড়িঘড়ি করে শশীর কাছে এসে থামানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটার কান্নার জের বাড়ল বই কমল না। নিহার এবার না পেরে হানিফ সাহেবকে উদ্দেশ্য করে বলল, খালো, শশীর সাথে আমি একটু একা কথা বলতে পারবো? এরপর মায়ের উদ্দেশ্য করে বলল। আম্মু? জাকিয়ার দিকে তাকিয়ে বলল, বড় আম্মু? বড়রা বুঝলো মেয়েটাকে থামাতে এখন নিহারই পারবে। তারা শশীর কান্নার কারণটা বুঝেছে, এও বুঝলো এদের একটু একা কথা বলতে দেওয়া উচিত। নিজেদের আনন্দটাকে একটু নিজেদের মতো উপভোগ করুক ভেবে জাকিয়া জিনিয়ার দিকে তাকালেন। এরপর জাকির মালিথার দিকে তাকালেন। দুজনেই সম্মতি দিলেন। জাকিয়া মুচকি হেসে বললেন, যা থামিয়ে আন। নিহার মুচকি হাসল। শশীর হাত শক্ত করে ধরে সেখান থেকে উঠে চলে এলো শশীর ঘরে। সকলে মুচকি হাসল। ছেলে মেয়েগুলো সব হয়েছে পাগল। শশীর ঘরে এসে দরজা ভিড়িয়ে দিল। এরপর বিছানায় শশীকে বসিয়ে দিল, নিজেও পাশে বসলো। কান্না করেই যাচ্ছে ফুপিয়ে, তা দেখলো কিছুক্ষণ নিহার। দেখলো আর মিটমিট করে হাসলো। 2 হাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, আমার ইছড়ে পাকাটা তো দেখি হাই লেভেলের ইছড়ে পাকা। এভাবে আমার সাথে একা সময় কাটানোর জন্য কাঁদলে নাকি কোনো ড্রামা সিরিয়ালে দেখেছো এমনটা? শশী এবার নিহারকে ঝাপটে জড়িয়ে ধরল, আবার কেঁদে দিল। নিহার নিঃশব্দে হাসল। সত্যি ইছড়ে পাকা। মেয়েটা ছোট হলেও অনুভূতিগুলো ছোট না, সব বোঝে। পাকনা হেপটা ভেবে আবার ঠোঁটে হাসি ফুটল। সেও মেয়েটাকে আলতো হাতে আগলে নিল। শশী বলল, আমার বিশ্বাস হচ্ছে না এসব। সত্যি আমি আপনাকে পেতে চলেছি, আপনার বউ হব আমি, আমার স্বপ্ন পূরণ হবে।
কতটা পাগল ভাবা যায়। নিহার হেসে বলল, হ্যাঁ রে পাগলি, তুই আমার হতে চলেছিস, আমার বউ হতে চলেছিস। তুই আমার নামে লিখিত এখন শুধু 3 কবুল বলা বাকি। শশী আবার কেঁদে দিল নিহারের কথা শুনে। শক্ত হাতে গলা জড়িয়ে ধরে রাখলো। বলল, আমাদের সম্পর্কের নামকরণ হলো আজ। তুমি আমার হবু বউ। এখন থেকে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে আমি তোমার হবু স্বামী। বুঝেছ ইসরে পাকা মেয়ে? কথাগুলো বলতে বলতে নিহার শশীকে তুলল, এরপর চোখ মুছিয়ে দিল, কপালে চুমু খেলো, নাকে নাক ঘষে বলল, কি অপূর্ব মায়াবিনী লাগছে আমার না হওয়া বউটাকে। আর কেঁদে সব নষ্ট করে দিল। লজ্জা পেল শশী। হাসল নিহার, বলল, আর কেঁদো না মেয়ে, খুব জলদি 2 বছর কেটে যাবে। ইনশাল্লাহ 2 বছর পর আমার ঘরে বউ করে নিয়ে যাব। শশী কোনো উত্তর করল না, শুধু আনন্দে আটখানা হলো। মুচকি হাসলো, মাথা নুয়ে রাখলো। নিহার অপলক অনিমেষ অবলোকন করল তার ইচ্ছের পাকাটাকে। শক্ত করে হাতের ফাঁকে হাত গলিয়ে দিয়ে উঠে আবার ডাইনিং রুমে চলে গেল। সকলে খাওয়া দাওয়ার পাট চুকালো। তখন 4টা বেজে পার। খাওয়া দাওয়া করে সকলে বিশ্রাম নিল টুকটাক গল্প করার মাধ্যমে। বেলা গোধূলি লগ্নে, সূর্য ডুবে ধরণী লালাভ রং ধারণ করেছে। কিছুক্ষণ পরে সন্ধে নামবে। গ্রামে এই সময়টা অসম্ভব মিষ্টি হয় দেখতে, তেমনি আজও মিষ্টি লাগছে। শিশিরা সকলে ছাদে সেসবই উপভোগ করছে। তারা আশেপাশে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল আজ, কিন্তু ক্লান্ত লাগছে বলে কাল যাবে ঠিক করেছে। এই গোধূলি বেলাটা ছাদে কাটাচ্ছে সকলে। শশীর ভাবিও যোগ দিয়েছে আজ। তুষার, তুহিন, সৌরভের সাথে গেছে হাঁটতে। একপাশে মেয়েরা, একপাশে ছেলেরা আড্ডা দিচ্ছে। দাঁড়িয়েই আছে কেউ, কেউ চেয়ারে বসা তো কেউ রেলিংয়ের উপর বসা। এমনই সময় শিশিরদের আড্ডার মাঝে নিহার পাশ থেকে শিশিরের কাঁধের উপর হাত দিয়ে ডাকলো। শিশির, শিশির উত্তরে তাকালেই সে বলল, ভালোবাসতে পেরেছিস? শিশির কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো। রিজভি শান্ত মিহিরহীন তাকিয়ে আছে, ওদের কথোপকথন শুনছে। শিশির বুঝলো সময় নিয়ে, মুচকি হাসলো বুঝতে পেরে। তার পরিবার যে তাদের দুজনকে নিয়ে চিন্তা করে সেটা ভালোই বুঝতে পারে। শিশির মুচকি হেসে মাথা উপর নিচ করলো বলে নিহারকে জড়িয়ে ধরল। নিহার আনন্দ পেল খুব, ভাইকে আগলে ধরল। তাদের বিশ্বাস ছিল এটা পারবে মানিয়ে নিতে। সময় নিয়ে ঠিকই মানিয়ে নিয়ে ভালোবাসতে পেরেছে। তা এত জলদি? নিহার বলল, এত জলদি কিভাবে? বিশ্বাসই হচ্ছে না আমার। শিশির ছেড়ে দিয়ে বলল, ভালোবাসার জন্য অনেক কারণ দিয়েছে তোর মন, বউ হিসেবে খারাপ না। নিহার মুচকি হাসলো, বলল, বলেছিলাম না? ওর প্রতি আমার নমনীয়তা ছিল না, যার জন্য ওর উগ্র স্বভাব আমার কাছে আটকে ছিল। তবে এখনো অভ্যাস রয়ে গেছে। সেদিনও মেরেছে জানিস। নিহার সহ রিজভিরাও হেসে দিল। নিহার বলল, ওর মনের মানুষ হতে পেরেছিস? হ্যাঁ পেরেছি। তোর বোন সবটাতেই ফার্স্ট, বুঝলি। ভালো সে আগে এসেছে, আমি লেট করেছি। প্রশান্তিময় হাসলো, বলল, সুখী থাকবি সবসময়। বোন দিয়েছি, যত্ন করবি, আমাদের একমাত্র আদরও। শিশির ভাইকে আবার জড়িয়ে ধরে বলল, জীবন সুন্দর ভাই, জীবনের রং সুন্দর। পরিবার কখনো খারাপ চায় না ভাই, আর আমাদের পরিবার তো আরোই না। নিহার আগলে ধরে বলল, আওয়ার ফ্যামিলি ইজ দ্য বেস্ট ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড। পার্মানেন্টলি তাহলে দুলাভাই হয়ে গেছে তো, এখন ডাকতে পারবো দুলাভাই বলে। শালা বাবু, বেশি বেঁকেছিস। নাকানি চুবানি সকলকে ভালোই দিতে পারিস। সন্ধে শেষ হয়ে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। রাতে খাবার দাবার পর্ব সবই শেষ হয়েছে। এখানে কারোরই তেমন কাজ নেই, এক বসে থাকা ছাড়া আর গল্প করা ছাড়া। তো সকলের এখন ব্যস্ততাও নেই, তাই গল্প করছে। এরই মাঝে 9টার দিকে কারেন্ট চলে গেল। অতিরিক্ত গরম, তার উপর কারেন্ট গেলে কি আর থাকা যায়? তাই কেউ আর ঘরে থাকলো না, উঠান সহ ছাদে চলে গেল। ছোটরা ছাদেই এসেছে। রিজভি স্মৃতিকে নিয়ে দূরে একপাশে টেনে এনেছে। এ পর্যন্ত এখানে এসে বেচারা রিজভি তার প্রেয়সীটার সাথে একা কথা বলার সুযোগই পাচ্ছে না। সকলে ওদের কথা জানে, তাই কেউ সেসব নিয়ে ঘাটাঘাটি করলো না। অন্যরা অন্যদিকে আড্ডাতে মগ্ন, এদিকে স্মৃতি রিজভি প্রেম করতে মগ্ন। এটা কি হলো? কি হলো? স্মৃতির কথার গা ছাড়া জবাব রিজভির। স্মৃতি ভ্রুকুচকে চেয়ে রইল। এ যে পাক্কা শিশিরের মতো স্বভাব সেটা বুঝে গেছে এতদিনে। বলল, সকলের মাঝে থেকে টেনে আনলেন, কি ভাবলো ওরা? কি ভাববে? আমি আমার রসমালাই কিনেছি, এতে কে কি ভাববে? স্মৃতি জমে গেল।
এই একটা ডাক সে প্রথম দিন শুনেছিল, যেদিন রিজভি ওকে প্রেম নিবেদন করেছিল। এখনো মনে পড়লে হাসি আসে স্মৃতির, সাথে লজ্জা তো আছে। শিশির কুয়াশার বিয়ের রাতে ছাদে ডেকেছিল রিজভি। সেখানে গেলেই রিজভি অকপটে বলে দিয়েছিল, এই রসমালাই শোনো, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসতে চাই তোমাকে, এটা সুযোগ করে দাও। এত জলদি দিতে হবে না, আগে নিজের মনের ঘর আমার জন্য জায়গা করো, এরপর সুযোগ দাও। আমি অপেক্ষা করব প্রবেশ করার জন্য, কিন্তু জায়গা তোমার করতেই হবে, বারণ মানা শুনব না। স্মৃতি যদিও পছন্দ করার কথা শুনেছিল, কিন্তু সেদিন এমন কথা শুনে সে লজ্জায় মরি মরি হয়েছিল। মেয়েটা শান্ত প্রকৃতির, কুয়াশার মতো দুরন্তপনা নেই। স্মৃতি সেদিন সবটা জানিয়েছিল রিজভিকে। কুয়াশার ক্রাশ খাওয়া থেকে শিশিরের কথা সব বলেছিল। সব শুনে রিজভি দমফাটা হাসিতে মত্ত হয়েছিল। এরপর স্মৃতি সময় চেয়েছিল, সময় রিজভি দিয়েছিল, কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিজভির। ওদের রিলেশনে আসাও প্রায় 1.5 মাস হয়ে এসেছে। স্মৃতি বলল, আপনার তো শুধু একটাই লোক, আমার রসমালাই, কবে না সুগার হয়েছে আপনার। রিজভি শুনে জোরে জোরে হেসে দিল, বলল, তুমিও এটা বললে? এমনটা শিশিরও বলেছিল। একটু থেমে স্মৃতিকে কাছে টেনে নিল। কেঁপে উঠল স্মৃতি। এ পর্যন্ত রিজভি তার হাতটাও ধরেনি, শুধু বাইকে উঠলে যতটুকু কাছে যাওয়া যাওয়াই হয়। রিজভি স্মৃতির কোমরে হাত রাখলো, আর একটু টেনে নিল, যেটাতে স্মৃতি আরও জমে গেল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কি করছেন? হুস, সুগার হবে না আমার, কারণ এখনও রসমালাই টেস্টি করে দেখিনি। রসমালাই খেলে তো সুগার হবে আমার। স্মৃতি আরো বরফ হয়ে গেল রিজভির এমন লাগাম ছাড়া কথা শুনে। নিজের কথায় নিজেই ফেসে গেল। মাঝে মাঝে এমন লাগাম ছাড়া কথা ফোনে বলে রিজভি। রিজভি স্মৃতির অবস্থা টের পেয়ে মুচকি মুচকি হাসছে ঠোঁট চিপে। আবছা আলোয় দুজন দুজনের অনেক কাছাকাছি। স্মৃতি নজর ঝুঁকিয়ে রেখেছে 2 হাত রিজভির বুকে। সে আবার বলল, তবে বিয়ের পর হলেও হতে পারে সুগার। শেষ শব্দটা টেনে বলল সে। তা শুনে আরও নুয়ে গেল স্মৃতি। রিজভি মিটমিট করে হাসছে। সে আগের নাই আবার বলল, তবে এখন টেস্ট করে দেখলে কি সমস্যা হবে, নাকি একটু শুয়ে দেখব? স্মৃতি কথার মর্মার্থ ধরে ফেলেছে, আর সেটা বুঝিয়ে নুয়ে গেল আরো। কেঁপে উঠল সর্বশরীর। স্মৃতি কিছু বলতে যাবে, রিজভি আবার বলল, তুমি যেটা বলবে সেটা করব। বলো কোনটা করব, টেস্ট করব নাকি শুয়ে দেখব? স্মৃতি এবার হতভম্ব হয়ে তড়িঘড়ি করে বলে উঠল, না, এখন কিছুই করতে হবে না, ছাড়েন। কি লাগাম ছাড়া সব কথাবার্তা বলেন আপনি। রিজভি দুষ্টুমি করে হেসে ফেলল। তার রসমালাই সত্যি রসমলাই, মন চাই টুপ করে ধরে গিলে খেয়ে ফেলতে। সে এবার করে বলল, কিন্তু আমি তো যে কোনো একটা কিছু করবেই, টেস্ট না করে শুয়ে তো দেখবই আমার স্বাদের রসমালাই। বলে স্মৃতির কপালে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকল। আবার কেঁপে উঠল স্মৃতি। তবে মনে আনন্দ অনুভূতির সঞ্চার ঘটল। লজ্জাময় হাসি ফুটল ঠোঁটে। রিজভির বুকের উপরে শার্টটা মুঠো বাঁকিয়ে ধরল। রিজভি চুমু দিয়ে তাকালো তার রসমলাইয়ের দিকে। লজ্জায় নুয়ে পড়েছে একেবারে। হাসল রিজভি। মেয়েটা অতিরিক্ত লজ্জাবতী, নরম সরম। স্মৃতি এবার নিজে থেকে রিজভির বুকে মাথা রাখলো, পিঠে হাত রাখলো, আলতো হাতে জড়িয়ে ধরল। রিজভি বুঝে খুশি হলো। সেও স্মৃতিকে আর একটুখানি আগলে নিল। রাত প্রায় 11টা। কারেন্ট চলে এসেছে। নিহার জানালো নিচে যাবে, ক্লান্ত লাগছে, শুবে সে। কথা শুনে শিশির কুয়াশার দিকে তাকালো। কুয়াশা ভেঙচি কাটলো। সে নিচেই যেতে প্রস্তুত। বলল, ভাইয়া আমার ঘুম লাগছে, আমি গেলাম, তোমরা থাকো। বলে যেই হাঁটা ধরবে অমনি শিশির খপ করে হাত পেরে ধরে। শক্ত করে ধরেছে, মনে হচ্ছে হাতটা আজ ভেঙে দেবে। কুয়াশা ব্যথা পেল। শিশিরের দিকে তাকালো। সে কটমট নজরে তাকালো। বলল, আই বনর, এভাবে হাত ভাঙতে চাইছিস কেন আমার? ছাড়ো। এদিকে সবই দেখলো, সকলে বুঝলো। হেসে ফেললো সব। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে কুয়াশার। এই বুনোলটার না হয় হায়া, লজ্জা কিছুই নেই। তাই বলে কি তারও নেই? বৃষ্টি বলল, কুসু, তোমার বউ পাগল বরমশাইয়ের ঘুম হবে না তোমাকে ছাড়া, তাকে সঙ্গ দাও, আমরা গেলাম। কুয়াশা এবার লজ্জা তো পেলই, আবার বেজায় রেগেও গেল। শিশিরের হাতে খামচি দিয়ে ধরলো। এবার কটমট করতে করতে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকবে আদব। দাঁতে দাঁত চেপে বলল শিশির। ছাড়লো না সে। নিহার বলল, হ্যাঁ ভাবি, কে জানি বিয়ে না করতে চেয়ে ধর্মঘট করেছিল, আর এখন দেখো রাতে আবার একাও থাকতে চায় না। নাটক বাজারটা। শেষ কথাটা কিরমির করে বলল নিহার। শিশির শুনে বলল, এই রাজাকারের বংশধর, বেশি না বুঝে যা তো, থাকবো না আমি বউ ছাড়া, শুনছিস? যা এবার সর। সকলে শুনে দম ফাটা হাসি হাসল।
কুয়াশা চোখ বড় বড় করে তাকিয়েই রইল। কতটা নির্লজ্জ চিন্তা করা যায়। ভাগ্যিস তুষার ভাই তুহিন ভাই নেই, তা না হলে এখানে লজ্জায় ঢুকে যেতে ইচ্ছে করতো। শিশির এবার শশীর উদ্দেশ্যে বলল, শশী কালকের মতো বালিশের কল দিয়ে যাবে, আর তার আগে তোর এই ফাজিলটাকে নিয়ে বিদায় হ। যা, এই গোলটা জ্বালিয়ে খেলো জীবনটা আমার। সকলে আবার হাসলো। নিহার দুষ্টুমি করে বলল, ইগল উপাধি যখন দিয়েই দিলি, তবে কাল সকালের জন্য আবার অপেক্ষায় রইলাম। আমার চক্ষু জোড়া তোমারও প্রতীক্ষাতে রহিবে। কতটা ঠোঁট কাটা চিন্তা করা যায়। নিহার সুর ধরে শেষ কথাটা বলল। শিশির কটমট করে তাকালো। কুয়াশা অবশ্য কিছু বুঝলো না, কিন্তু যারা বুঝলো তারা জোরে হেসে দিল। এরপর আর কি করার, সকলে নেমে গেল একে একে। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে। এবার যেই না ছাদ ফাঁকা হয়ে গেল, অমনি কুয়াশা শিশিরের উপর হামলে পড়ল। শিশির যে হাতটা ধরে রেখেছে সেটা ধরাই আছে, অন্য হাতে এলোপাথারি চাপ্পড় সহ চুল টেনে ছিঁড়ে ফেলার পণ করলো শিশিরে। আর একের পর এক বলতে লাগলো, বেয়াদব বনল, অসভ্য বনল, ফাজিল বনল। আই, তোর লজ্জা করে না এতগুলো মানুষের সামনে বউকে নিয়ে থাকবি বলে হাত ধরে রাখতে? ছি, আমার তো লজ্জায় জীবন যাচ্ছে। ফাজিল বনল, তুই বউ পাগল হয়ে গেছিস বনল। বলতে বলতে শিশিরের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। শিশির কিছু বলল না, শুধু হেসে গেল দাঁত বের করে। কুয়াশা এবার হাসি দেখে আরও খেপে উঠল। ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে শিশিরের শার্টের কলার টেনে ধরল। ছুকিয়ে নিল শিশিরকে। চোখে চোখ রাখলো আগুন ছড়া। অগ্নিশিখার মতো চোখ করেছে, রাগেই ফুঁসছে সে। শিশির মিটমিট করে হাসছে। কুয়াশা বলল, খুব মজা লাগছে না বনল একটা? ইস, কাল সকলের সামনে যেতেই পারবো না আমি। এমনি আজ সকলে টের পেয়ে গিয়েছিল বলে সকলের থেকে আমি দূরে দূরে ছিলাম। শিশির এবার কুয়াশার কোমর ধরে উঁচু করে রেলিংয়ের উপর বসিয়ে দিল। নিজে একদম কাছে ঘেঁষে দাঁড়ালো, দু হাতে কোমর জড়িয়ে ধরল। এরপর হাসি হাসি মুখ করেই বলল, তুই কি জানিস আমার এই কাজে তোর বাড়ির লোক কতটা খুশি হয়েছে? তারা চায় আমরা সব জলদি মেনে নিই, জলদি সব ঠিক করে ফেলি। হ্যাঁ, লজ্জা তোর লাগতেই পারে, কিন্তু এতে অনেক খুশি হয়েছে ওরা। আমরা একে অপরকে মানতে শিখে গেছি, একে অপরের প্রতি দরদ দেখাতে শিখে গেছি, একে অপরকে ভালোবাসতে শিখে গেছি। এসব দেখে আর শুনে ওরাও খুশি। তোকে নিয়ে, তোর ভাগ্য নিয়ে অনেক চিন্তা করতো সকলে। ভাবতো হয়তো আমি মানতে পারবো না তোর লাইফটা, সকলে মিলে নষ্ট করে দিয়েছে। কিন্তু এমন কিছুই হয়নি, আমি মেনে নিয়েছি। এখন এই ছোট ছোট ভালোবাসাগুলো ওদের নজর পড়লে ওরা খুশি হবে। বুঝছেন গোবর ঠাসা? শিশিরের কথা শুনে কুয়াশা ঠান্ডা হয়ে গেল, রাগ পড়ে গেল। মুগ্ধ হলো শিশিরের কথায়। কথা তো মন্দ বলেনি, সত্যিই তো। পরিবারের লোক খুবই চিন্তা করে তাদের নিয়ে। এখন এসব জানলে খুশি ছাড়ার কিছু হবে না। কুয়াশাকে শান্ত হতে দেখে শিশির এবার বলল, গোবর ঠাসা না বুঝে এতগুলো মারলি, এই যে না বুঝে যে এতগুলো মারলি, এবার আমি কি করব? কুয়াশা শুনে বাচ্চাদের মতো করে আহ্লাদ করে বলল, আদর করো, মেরো না। শিশির শুনে শব্দ করে হেসে ফেলল। এই আহ্লাদি বউটাকে নিয়ে কি করবে সে? বলল, তাই আদর চাই তোর? মারের থেকে আদরই ভালো। লজ্জা মাখা কথা কুয়াশার। শিশির আবার হেসে ফেলল। কুয়াশা শিশিরের কাঁধে মাথা রাখল। সে তার আহ্লাদি বউকে আলতো হাতে জড়িয়ে ধরল। কাকডাকা ভোর। শিশিরের বুকে ঘুমাচ্ছে কুয়াশা আসমানের নিচে। খোলা আসমানের নিচে তাদের জীবনের 2 রাত কেটে গেল। আজ শিশিরের আগে ঘুম ভাঙল। তাকালো বউয়ের দিকে। কি সুন্দর লাগছে সকালের পবিত্র ফুটফুটে আলোই বউটাকে। পবিত্র পুষ্পতার ভেবে হাসল। চুমু আঁকলো লালাটে। 2 হাতে বাহু বন্ধ নিয়ে করে রেখেছে। সকাল 8টা। সকলে খাবার খেয়ে গল্পে মেতেছে। এমন সময় হিম বলল, মিহির ভাই, মাছ ধরবো চলো। আচ্ছা চল, দাঁড়া বর্ষে নিয়ে আসি বড় আব্বাদের বাড়ি থেকে। সম্মতি পেয়ে মিহির বড়শি আনতে চলে গেল। শিশিরা সকলেই উঠে বের হলো। ছেলেরা যেতেই মেয়েরা মাছ ধরা দেখবে বলে বের হলো। যেতে যেতে বৃষ্টি আর ইয়াসমিন কুয়াশাকে কিছু কথা জিজ্ঞেস করতে করতে হাঁটতে লাগলো। বৃষ্টি ডাকলো, কুসু, ভাবি। তোমরা সম্পর্কে এগিয়েছো? কুয়াশা থেমে গেল, তাকালো বৃষ্টির দিকে। ইয়াসমিন জিজ্ঞেস করলো, কতটুকু এগোতে পেরেছিস? কুয়াশা মাথা নিচু করে নিল। লজ্জা নাকি পরিবারের এত এত চিন্তা করা নিয়ে ভেবে আনন্দ পেয়ে বোঝা গেল না। আর ভাবিরা সেই চিন্তা থেকে কি জানতে চাচ্ছে সেটাও বুঝলো। বলল, ভালোবাসা পর্যন্ত হয়েছে, এর বেশি না। তবে জড়তা কাজ করতো এতদিন, সেটাও কেটে যাচ্ছে। মুচকি হাসলো বৃষ্টি সহ উপস্থিত সকলে। এরা যে এতটা বুদ্ধিমান ধারণা ছিল না। যে হারে একে অপরকে অপছন্দ করত, কখনো ভাবেইনি ধরে বেঁধে বিয়ে দিলে এরা এত জলদি মানতে পারবে। বৃষ্টি ইয়াসমিন জড়িয়ে ধরল কুয়াশাকে।
ইয়াসমিন বলল, আমরা তোকে অনেক ভালোবাসি কুসু। তোর লাইফ নিয়ে অনেক চিন্তা হতো, একমাত্র মেয়ের সুখের চিন্তা করে। যদিও শিশির লাখে একটা, তবুও তোরা হিংসা অপছন্দ কাটিয়ে ভালোবাসা দিয়ে সংসার করতে পারবি কি না সেটা নিয়ে অনেক ভাবতাম। তোর ভাইয়া তোদের বিয়ের দিন থেকে তোকে নিয়ে অনেক চিন্তা করে, তোর সুখের কথা ভাবে। তুই মানতে পারবি কি না শিশিরকে এসব, কিন্তু আল্লাহর শুক্রিয়া তোরা অনেক বুঝবান। কুয়াশা মুচকি হাসলো, বলল, তোমাদের দেবর স্বামী হিসেবে একজন পারফেক্ট পার্সন। ভালো না বেশি কেউ থাকতেই পারবে না। দায়িত্ববান, যত্নবান, ভালোবাসতেও মন দিয়ে পারে। আর সব থেকে বড় কথা, পরিবার আমাদের খারাপ চায়নি। আমরা ভেবেছি চেষ্টা করলে সব হবে, চেষ্টা করলে হিংসাকে দূরে ঠেলতে পারবো। আর সেটাই করেছি, কারণ আমরা দুজন দুজনের ভূমিতব্য, মানতেই হতো। আপ্লুত হলো বৃষ্টিরা। ছেলে মেয়েটা স্বভাব দোষে ঝগড়া করত, বড় দুজনেই হয়েছিল আর বুদ্ধিমানও। ভেবে বৃষ্টি ইয়াসমিন কুয়াশার মাথায় হাত রাখলো। বৃষ্টি বলল, দোয়া করি জীবনে আরও এগিয়ে যাও, তোমাদের সংসারে ভালোবাসা কানায় কানায় পূর্ণতা পাক। মুচকি হাসলো কুয়াশা। এমন পরিবার কি খারাপ চাইতে পারে যেখানে ভাবিরাই এত ভালো? এবার ইয়াসমিন একটু মজা নিল, বলল, কিন্তু কাল যে দেখলাম তোর ভালোবাসার চিহ্ন শিশুরের ঠোঁটে। এই কথায় কুয়াশা এবার নুয়ে পড়ল। বৃষ্টি, স্মৃতি, ঈশা, শশী জোরে জোরে হেসে দিল। কুয়াশা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, বলে দৌড় দিল পুকুর পাড়ের দিকে। এখানে বাবার থাকা যাবে না, এখন সব মজা উড়াবে বোঝা হয়ে গেছে। ভাবিরা খুবই পাঁজি হয়, লাগামহীন সব। কুয়াশা যেতেই সকলে হাসতে হাসতে পুকুর পাড়ের দিকে এগোলো। পুকুর পাড়ে আম গাছের নিচে সব সারিবদ্ধ করে মাছ ধরছে, কিন্তু এতগুলো বড়শি একসাথে এক জায়গায় ফেললে কি আর চতুর মাছ বাবা জীবন ধরা দিতে চায়? তাই মিহির বলল, এতগুলো মানুষ এক জায়গায় না বসে ভাগ ভাগ করে বসো শিশির ভাই। বলে সে দেখিয়ে দিল পুকুর পাড়ে দক্ষিণ সাইডে বড় একটা কড়ই গাছ আছে, সেখানে দুজনকে যেতে বলল। উত্তর দিকে একটা ছোটখাটো কাঁঠাল গাছ আছে, সেদিকে দুজনকে বসতে বলল, আর দূরে দূরে বসতে বলল কয়েকজনকে। কথা অনুযায়ী শিশির আর রিজভি কড়ই গাছের নিচে গেল। তুষার, তুহিন দূরে সরে বসলো। হিম, মিহির সেখানেই থাকলো। নিহার, শান্ত কাঁঠাল গাছের নিচে গেল। আহ, বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটাই আলাদা। যারা ধরেছে তারাই এই আনন্দটা উপভোগ করতে পেরেছে। এই আনন্দে একটা শৈশব ফিল আসে। মাছ ধরতে মিহির পটু, সে অলরেডি 4-5টা মাছ ধরে ফেলেছে। হিম তা দেখে হা হুতাশা করতে করতে নাকের পানি চোখের পানি এক করে ফেলার মতো করে ফেলেছে। তা দেখেও শুনে সকলে হেসে কুটি কুটি হচ্ছে। এরই মাঝে শিশিরের বড়শিতে একটা বড় মাছ ধরা খেল। মাছটা বোধহয় রুই, এখনো তোলেনি। তা দেখে সকলেই চেঁচিয়ে উঠল। শিশির তো একদম দাম্ভিকতার সাথে চেঁচিয়ে বলল, কি শালা বাবু, দেখলি তো তোর দুলাভাই কিন্তু সব দিক দিয়ে এক্সপার্ট। শুধু বোনটাই তোরা দিল মাথা সহ পুরোটাই গোবর ঠাসা। তোর বোনের কাছে বুনল রয়ে গেলাম শুধু। তা শুনে সকলে হেসে উঠল। কুয়াশা কটমট করে তাকালো, এগিয়ে গেল মিহিরদের কাছে থেকে। হিমও চেঁচিয়ে বলল, তোমার বাগা তেঁতুল যাচ্ছে, ছেলা সামলাও এবার। বলে হে হে করে হেসে উঠল। সকলেই হাসলো। শিশির মাছটা তুলে নিল, অনেকটাই বড় মাছ। মিহির গিয়ে ছাড়াতে লাগলো। কুয়াশা গিয়ে মাছটা দেখে আনন্দে আটখানা হয়ে গেল। বড় বড় মাছ ধরা দেখলেই কার না আনন্দ লাগে, সবারই লাগে। তাই কুয়াশারা লাগলো সে শিশিরের একটু আগের খোঁটা দেওয়াটা ভুলে লাফিয়ে মাছের কাছে বসে পড়ল। মিহির, শিশির, রিজভি হেসে ফেলল। স্মৃতিও গেল সেদিকে। কুয়াশা মাছটা হাতে ধরে উপরে তুলে বলল, আরে বাহ, কত বড় বড় মাছ গো মিহির ভাই তোমাদের পুকুরে। এর থেকেও বড় বর্তা আছে। মাছটা দেখতে হিমও দৌড়ে গেল, গিয়ে সেই মাছটার সাথে সেলফি সহ কয়েকটা ছবি উঠালো। ওর দেখা দেখি কুয়াশাও তুলল। শিশির বলল, কুয়াশা মাছ নিয়ে দাঁড়া। কুয়াশা শিশিরের কথা মতো দাঁড়াতেই শিশির নিজের ফোনে কয়েকটা ছবি তুলে নিল। কুয়াশা খুশিতে হেসে কুটি কুটি হচ্ছে। এরই মাঝে নিহার, তুষার, তুহিন তিনজনেরই বড়শিতে একসাথে বড় বড় মাছ ধরা দিল। সকলে তো আনন্দে এবার নিচেই উঠল একসাথে এতগুলো মাছ একবারে ধরা দেখে। এরপর একে একে রিজভি, শান্তও পেল। হিমও পেল বেশ বড় সেটা। ধরতে পেরে সেও শিশিরকে উল্টো খোঁটা দিতেও ভুলল না। অনেক মাছ হয়ে গেল বলে আর ধরল না কেউ। এত মাছ ধরে কি বা করবে, বড় বড় মাছই অনেক হয়ে গেল। তাই বাদ দিল সব মাছ ধরা। শিশির উঠে কুয়াশার কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তোর স্বামী সব দিক দিয়ে এক্সপার্ট, ঘরে এবং বাইরে, মানতে শেখ। বলে চোখ টিপল। কুয়াশা ভ্রু কুচকে কিরমির করে উঠল।
বলল, নিজের ঢোল নিজেই পিটাচ্ছ? আমার ঢোল পেটানো লাগে না, কাজেই সকলে বুঝে নেয়। বুনল একটা তুমি, আর আমার কাছে তুমি আজীবন তাই থাকবে। বলেই শিশিরকে দিল একটা ধাক্কা। শিশির পুকুরের কিনারায় ছিল। ধাক্কার তাল সামলাতে না পেরে পানিতে গেল ধপাস দিয়ে পড়ে। সকলে হতভম্ব হয়ে গেল। শিশির পুকুরের পানি থেকে মাথা তুলে বলে উঠল, আরে কি করলি রে তুই? খুব বার বেড়েছিস না? থাম, তোর ডানা ছাটার ব্যবস্থা করছি। উঠি আগে আমি। কুয়াশা হাতের ময়লা ঝাড়ার মতো করে দুহাত বাড়ি দিল। বলল, কিচ্ছু করতে পারবে না তুমি। বলে হাঁটা ধরল স্মৃতিকে নিয়ে। আর সকলে কপাল চাপড়ে বসে রইল। এরা জীবনেও শুধরাবে না। শিশির বলল, দেখা যাবে। বলে সে সাঁতার কেটে এই পাশে ঘাটে চলে এলো। দুপুরে হয়ে গেছে মাছ ধরতে ধরতে, তাই একেবারে গোসল করে নেওয়া যাক। শিশিরের দেখা দেখি নিহার, হিম, রিজভি, শান্ত, মিহিরও নেমে পড়ল। তুষার, তুহিনও নামলো। তবে ওরা গোসল করেই উঠে গেল। শিশিররা রয়ে গেল। তারা সারা পুকুর এক করে বেড়াচ্ছে। তাল পাকা ভাদ্র মাস, আর এই তাল পাকা মাসে তাল দিয়ে পিঠা বানিয়ে না খেলে চলে? তাল পিঠা বানানো খাওয়ার যে মজা, সে আমেজটাই তো ফিকে পড়ে যাবে। ভাদ্র মাসে চারদিকে তাল পাকা গন্ধে মোমো করে। তাল দিয়ে হরেক রকমের পিঠা তৈরি হয়। এই তাল পিঠা কে না খায়? তাল পাকলে গ্রাম বলো আর শহর বলো, তাল দিয়ে পিঠা তৈরি করে পিঠা উৎসব হয়। বেশ আনন্দ পাওয়া যায় পিঠা তৈরির মাঝে। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে। গ্রামের প্রায় বাড়িতেই তাল পিঠা বানানো হয়। গ্রামে একটু প্রচলন বেশি এই উৎসবে। তাল বড়া, তাল পাকানো, তাল রুটি, তাল ভাপা, তাল খিলি, পুডিং, কেক, আরও অনেক কিছুই তৈরি হয় তাল দিয়ে। আজ তাল পিঠা তৈরি করেছেন জিনিয়া। বোনদের, বোন জামাইদের, বোনের ছেলে মেয়েদের এবং হবু জামাইকে আজ জিনিয়া তাল পিঠা খাওয়াবেন বলে ঠিক করেছেন। শশীর দাদাদের তাল গাছ আছে ওই বাড়িতে। সৌরজ লোক দিয়ে তার দাদাদের গাছ থেকে পাকা তাল পাড়িয়ে এনেছে। সকাল থেকে সে আয়োজনই চলছে। বাড়িতে পাকা তালের গন্ধে মোমো করছে। জিনিয়ার সাথে জাকিয়া, আম্বিয়া, আজমিরা, সিমি, বৃষ্টি, আসমিনও লেগেছে। তাল ছিলে সেটা রস বের করে সেটা চাল গুঁড়ো আর গমের আটা দিয়ে বড়া বানানো হয়, পাকানো করা হয়। বাজারের ময়দা দিয়ে রুটি হয়। তো জিনিয়া তাল বড়া সহ পাকান রুটি করবেন। কুয়াশারা বাড়িতে এসে দেখল শশীদের বাড়ির উঠোনে রান্নাঘরে আয়োজন করেছেন। রান্নাঘর থেকে পাকা তালের গন্ধ পেয়ে কুয়াশারা গেল সেদিকে। গিয়ে দেখলো তাল ছিঁড়ে রস বের করছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ঝুড়ির সাথে ডোলে তালের রস বের করা হচ্ছে। কুয়াশা দেখে বলল, বড়াম্মু, এগুলো দিয়ে তাল পিঠা হবে? হ্যাঁ, তোর খালামণি তার মেয়ের জামাইয়ের জন্য পিঠা তৈরি করেছেন। পিঠা দিয়ে জামাই আদর করবে। শুনে হাসলো সকলে। শশী লজ্জা পেল। কুয়াশা ইশারাও বলল করবেগুলো। জাকিয়া মানা করলেন না, ওদেরও রস বের করতে দিলেন। হাতে হাতে করলে জলদি হবে। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। বাংলা ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ। যাই হোক, সকলে মিলে করতে করতে জলদি হয়ে গেল রস করা। কুয়াশারা গোসল করবে বলে উঠে এলো। কিন্তু আজ তাদেরও পুকুরে গোসল করার জন্য শখ জাগলো। আর সেটাই প্ল্যান করলো। শশীকে বলল পুকুরে গোসল করবে। কুয়াশা কখনো পুকুরে গোসল করার সুযোগ পায়নি। করবেই বা কোথায়? থাকে শহরে, তেমন জায়গা নেই, পরিবেশও নেই। আর গ্রামের পরিবেশে কখনো থাকা হয়নি তার। আজমিরাকে বলতে আজমিরা মানা করে দিল। বললেন, একদম না, কখনো করিসনি, অভ্যাস নেই, কোনো অঘটন ঘটে যাবে। পুকুরে অনেক পানি, বর্ষাকালে ভরে গেছে, বেশি বললে মাইর খাবি। কুয়াশা বিরক্ত হলো। করেনি তো কি হয়েছে, সে কি ছোট? বলল, আম্মু, আমি ছোট না, আর আমি বেশি নামবো না। স্মৃতি, শশী এসেও থাকবে, তাহলে সমস্যা কি? দাও না আম্মু যেতে, আমার খুব ইচ্ছে করছে। ভাইয়ারা করছে, আমারও ইচ্ছে করছে। এবার তো আমি আরই দিব না। কতগুলো ছেলে মাঝে গোসল করতে যাবি? মায়ের অভাব হচ্ছে তোর, আহ্লাদ করিস না, সর। কুয়াশা এবার না পেরে রান্নাঘরে বসে নারকেল কুড়াতে থাকা শাশুড়ির গলা জড়িয়ে ধরলো পেছন থেকে। আহ্লাদ করে বলল, ও বড় আম্মু, তুমি অন্তত অনুমতি দাও, তোমার ছেলেদের তুলে দিব গিয়ে, তবু আমি করব। দাও অনুমতি। বুবু, একদম না। তুমি চুপ থাকো মণ্ডলের মেয়ে, তোমার সাথে কথা বলেছি আমি? আমি আমার শাশুড়ির সাথে কথা বলছি। কুয়াশার কথা শুনে কেউ জোরে হাসলো, কেউ মিটমিট করে হাসলো। জাকিয়া জোরেই হাসলেন। আজমিরা হাসি হাসি মুখ করেই বললেন, আচ্ছা, এখন আহ্লাদ করার সময় শাশুড়ি হলো? মায়ের কথার প্রত্যুত্তর করল না। জাকিয়াকে আবার বলল, হে সোনা, অনুমতি দাও তো। থেমে আবার বলল, দাও না ও আম্মু। সকলে অবাক চোখে চাইল কুয়াশার দিকে। কুয়াশা লজ্জা পেয়ে গেল।
আজ সে প্রথম আম্মু বলে ডাকলো জাকিয়াকে, তাও আল্লাদি তার কার্য সিদ্ধি করার জন্য। জাকিয়া এবার কুয়াশাকে পেছন থেকে হাত ধরে সামনে আনলেন, তাকালেন কুয়াশার পানে। চোখ জোড়া ছলছল করে উঠল উনার। টেনে বুকে নিয়ে আবেগী স্বরে বললেন, মা রে, কি যে শান্তি লাগছে আমার। আমার মেয়ে আম্মু ডাকলো আমায়। বলে চোখে মুখে চুমু আঁকলেন। বললেন, আমার মেয়ে তুই ছেলের বউয়ের আগে, সেই জন্মের পর থেকে তোকে মানুষ করেছি। তোর মায়ের তুই প্রথম সন্তান থাকায় কিছুই করতে পারতো না, আমি তোর সব করতাম। আজ আম্মু ডাক শুনে বুকে শান্তি লাগছে। কুয়াশা বুকে থেকেই বলল, তোমাদেরই মেয়ে আমি, জন্ম দিলে কি মা হওয়া যায় শুধু? এমন পরিবার কয়জনের হয়? আমার রাজকপাল, তাই তো তোমাদের মতো পরিবার পেয়েছি। আজমিরা আম্বিয়া মুচকি হাসলেন। জাকিয়া হেসে বললেন, অবশেষে পার্মানেন্টলি শাশুড়ি হয়ে গেলাম। কুয়াশা মাথা নুয়ে নিল লজ্জায়। বলল, অনুমতি দাও। জাকিয়া এবার আজমিরার দিকে তাকালেন। আজমিরা বারবার মানা করছেন। কথা আজমিরা ঠিক আছে, তবে কখনো কখনো ছোট ছোট ইচ্ছেকে প্রাধান্য দেওয়াই যায়, এতে খুব বেশি ক্ষতি হয় না। জাকিয়া বললেন, থাক করুক, শখ করেছে যখন, কখনো করেনি। বলেই কুয়াশার উদ্দেশ্যে বললেন, সিঁড়িতে থাকবি, বেশি নিচে নামবি না, বেশিক্ষণ কেউ থাকবি না। কুয়াশা মেনে নিল। খুশিতে গদগদ হয়ে গেল। দাঁত বের করে হাসতে হাসতে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। এসে শশীদের সাথে পুকুরে গেল। পুকুর পাড়ে গিয়ে দেখলো শিশিররা এখনো ওঠেনি। দুপুর টাইমে গোসল করতে বেশ ভালোই লাগছে। তাছাড়া কালই সকলে চলে যাবে, এই জন্য পুকুরে গোসল করার আনন্দটা উপভোগ করে নিচ্ছে। সকলে সাঁতরে বেড়াচ্ছে। শিশির সাঁতার কাটতে কাটতে কুয়াশার দিকে নজর গেল। তোয়ালে হাতে দাঁড়িয়েছে এসে। ব্রু কুচকে গেল। নিহারও দেখলো ওরা সব তোয়ালে হাতে এসে দাঁড়িয়েছে। সাঁতার কেটে এসে থামলো। শিশির মৃদু চেঁচিয়ে বলল, এখানে কি তোদের? কুয়াশা উপর থেকে অনেকটাই চেঁচিয়ে শিশিরকে বলল, আই ওঠো তোমরা, এবার আমরা গোসল করব। শিশিরের ভ্রু আরো গুচকে গেল। রাগ উঠল এখানে এসে এমন চেঁচিয়ে কথা বলতে শুনে। ধমকে বলল, বেয়াদব গোবর ঠাসা, চেঁচাচ্ছিস কেন? বেয়াদবি কিন্তু বেশি করছিস। কুয়াশা এবার আসতে বলল, ওঠো তোমরা, আমরা গোসল করব। কি বললি? আই কানে কম শুনো। তোর সাহস কতটা বেড়েছে? আর কোন বিবেকে এখানে গোসল করার কথা বলছিস? কুয়াশা বলল, তো কি হয়েছে? শশী বলল, ভাইয়া তোমরা উঠে যাও তো, ইচ্ছে করছে যখন করুক। শিশির বলল, ও জীবনে পুকুরে গোসল করেছে? তো করিনি বলেই তো করব, ওঠো তোমরা। নিহার বলল, জেদ করিস না কুসু, অনেক পানি পুকুরে। আর তোরা কখনো করিসনি, পারবি না। অঘটন ঘটতে সময় লাগবে না। ভাইয়া তুমি আর কথা বলো না তো, আমি বড় আম্মুর থেকে অনুমতি এনেছি। তোমরা উঠে এসো, বেশি দূর নামবো না। শিশির এবার রেগে গেল আরও ওর তর্ক করা দেখে। বলল, তবুও তর্ক করেই যাচ্ছিস। এই যাবি তোর এখান থেকে? স্মৃতি, ঈশা, শশী কেঁপে উঠল। শিশির কথাটা অনেক রুড়ো করে বলেছে। রিজভি বলল, শিশির, এভাবে বলছিস কেন? ভালো করে বোঝা। কুয়াশা, স্মৃতি, ঈশা, যাও বাসার মধ্যে করো গিয়ে। ও ভালো কথার জাত না, দেখছিস না? হ্যাঁ, আর নিজে যত ভালো জাত, তোমারই তো জাত। আবার বড় বড় লেকচার মারছো। ভালোভাবে বলছি, তবুও তারামি করছো। কুয়াশার কথায় কটমট করে উঠল শিশির। বলল, তুই যাবি এখান থেকে? না। কুসু দেখ, এখানে আমরা অনেক ছেলে আছি, অবুঝের মতো করিস না। শশীর না হয় অভ্যাস আছে, তোদের নেই। শশী, যাও এখান থেকে ওদের নিয়ে। শশী ভয় পেয়ে গেল নিহারের ধমকে। কথা বলতে পারল না। কুয়াশাকে বলল, বুবু চলো বাথরুমে করো, এখানে করতে হবে না। আমি তো করবই। শিশির তা শুনে বলল, কি বললে আরেকবার বল। আমি পুকুরেই গোসল করব। শিশির শোনা মাত্র একটা ডুব দিল। এরপর কিছুক্ষণের মাঝে উঠেও পড়ল। বলল, হ্যাঁ এবার বল, কি বলছিলি? সকলে দেখল শিশির ডুব দিয়ে পুকুরের পানির তলদেশ থেকে কাঁদা তুলে এনেছে। কুয়াশা তা দেখে রেগে উঠল। শিশির বলল, আর একটা কথা বলবি তো কাদা ছুড়বো। যাবি এখান থেকে? দেখো, বেশি বেশি করছো কিন্তু। আমি তো বলিনি তোমাদের সাথে করব, তবে এমন করছো কেন? তোর বোধ শক্তি নেই সেটা আমরা সকলেই জানি। গোবর ঠাসা তো আর এমনি এমনি বলি না। এখন যা। যাব না। তোকে তো। বলতে বলতে শিশির হাতে থাকা কাঁদা ছুঁড়ে কুয়াশার গায়ে মারল। কুয়াশা এবার রেগে গেল দ্বিগুণ। নিহা রিজভি বলে উঠল, শিশির, কি করছিস কি? ওর সাথে এটা করা উচিত। কুয়াশার শরীরে কাদা ছুটে আসায় সে রাগে ক্ষোভে কেঁদে দিল, তবে শব্দ করে না। চোখে পানি নীরবে ছেড়ে দিল। একটু না হয় শখ করে গোসলই করতে চাইছেন।
আর কি করতে চাইলো? এটাতেও এই বনওয়ালের বাচ্চার বেগরা দিতে হবে? সে রাগে ক্ষোভে ধেই ধেই করে চলে গেল। শশী বলল, এমনটা না করলেও পারতে ভাইয়া, শখ করছিল অনেক। বলেই চলে গেল কুয়াশার পেছনে। সকলেই গেল। ওরা যেতেই নিহার বলল, এতটা রুড়ো না হলেও পারতি। সাফাই গাইস না বোনের, অনেক আহ্লাদ বেড়েছে, এতটাও মানবো না। ভালোবাসার মতো বাসবো, শাসনও করব। ও যা বলবে শুনতে হবে নাকি? তাছাড়া ওই গোবর ঠাসাকে এত করে বলা হচ্ছে কখনো করিসনি, পারবি না, তবুও কেন জেদ করতে হবে ওর? অঘটন ঘটতে কি সময় লাগে? পুরো ভরা পুকুর, জীবনে ডুবটা কি করে দিতে হয় সেটাও বোধহয় দেয়নি, তো পুকুরে কি করে গোসল করবে? ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না, তুই লাই দিস না তো। বলে বসে পড়ল সিঁড়িতে। নিহার হাসলো, হাসলো রিজভিরাও। পাশে ওরাও বসলো। হিম বলল, এতটা কি করে ভালোবাসলে ভাই আমার বোনকে? তাকালো হিমের দিকে শিশির। মুচকি হেসে হিমের চুলগুলো এলোমেলো করে দিল হাত দিয়ে। বলল, তবুও দেখ, তোর এই বোন রাগের মাঝে ভালোবাসাটা বুঝলো না। দেখ গিয়ে কেঁদে কেটে নাকের পানি চোখের পানি সব এক করছে হয়তো। গোবর ঠাসার নামটাই সার্থক করে দিল। হাসলো সব। শিশির আবার নেমে ডুব দিল। বলল, আমি উঠলাম। বলতে না বলতে আবার কুয়াশা হাজির হলো। কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে জাকিয়াকে ধরে এনেছে। তার পুকুরে গোসল করা চাই চাই। জেদ যখন একবার উঠেছে তার তা না করে সে থামবে না। জাকিয়া এসে ধমকে বললেন, এই কাদা ছড়ছিস কেন ওর গায়ে? আম্মু তুমি এবার অন্তত এসো না, তোকে লাই দিতে। পুকুরে গোসল করে বলছে, জীবনে করছে? শিশিরের কথা শুনে কুয়াশা ফুঁসে উঠল। বলল, তোমাকে কে এত সব ভাবতে বলেছে? বললে কি আর হলো? তারই তো ভাবনা, তার বউ তার ভাবনা। এটাই এই মেয়ে বুঝছে না। তার জেদ চেপে গেছে একদম। তার উপর শিশির কাদা ছুঁড়েছে, আরও রেগে গেছে। জাকিয়া বললেন, শখ করেছে, কখনো করেনি, করুক। আর নিচে নামবি না বেশি, আমি বলে দিয়েছি। একটু আধটু শখকে প্রাধান্য দিতে হয়। উঠে আয় তোরা। আম্মু তুমি অন্তত এমন বলো না। পুকুরের সিঁড়ি অনেক পিছলা, আর কিসের ভরসায় নামতে দেবে তুমি? স্মৃতিরা সাঁতার পারে না, আমি কাউকে এখানে গোসল করতে দেবো না। যে শখে বিপদ হওয়ার সম্ভাবনা, সেই শখকে প্রাধান্য না দেওয়াই ভালো। তা শুনে এবার কুয়াশা জোরে জোরে কেঁদে দিল। স্মৃতি ঈশা বাথরুমে ঢুকে গেছে গোসল করতে, কিন্তু এই জেদিটা জেদ ধরে বসে আছে। জাকিয়া বললেন, আব্বু কিছু হবে না, করতে দে। শিশির এবার একটু নরম হলো। কুয়াশার কান্নার দিকে তাকালো, এরপর নিহারের দিকে তাকালো। নিহার ভাইয়ের চোখের ভাষা বুঝে গেল। মুচকি হেসে বলল, আমরা উঠে যাচ্ছি। বলে উঠতে লাগলো একে একে। শিশির এবার চেঁচিয়ে বলল, নেমে আয়, আস্তে আস্তে নামবি, সিঁড়ি অনেক পিচ্ছিল। তা শুনে রিজভির শান্ত মিহির হিম হাসল। জাকিয়া মুচকি হাসলেন, তবু বউকে একা ছাড়বে না। কি দরদ ভাবা যায়। শশী হেসে বলল, বুঝাও, তোমার বরটা তোমাকে একা ছাড়বেই না, বোঝা হয়ে গেছে। কুয়াশা কাঁদছিল। শিশিরের কথা শুনে কান্না থামিয়ে দিয়েছে। জাকিয়া বললেন, যা, এবার আর ভয় নেই। বলে জাকিয়া চলে গেলেন। নিহারাও একে একে চলে গেল। কুয়াশার কেন যেন লজ্জা লাগলো। বুনো ওলটা খুবই ফাজিল। একা নামতেই সে দেবেই না, আর তার বউ গোসল না করে ক্ষান্ত হবে না। দুটোই এক রকম জেদ। তো এমন কিছুই করুক যেটাতে দুজনই সন্তুষ্ট হয়। শিশিরেরও চিন্তা মুক্ত, কুয়াশারও গোসল হবে। তার থেকে বড় কথা, তারা স্বামী স্ত্রী একসাথে গোসল করতে পারছে। কি সুন্দর রোমান্টিক ব্যাপার স্যাপার। কুয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে শিশির পানি থেকে বলল, আসবি নাকি উঠে আসবো আমি? দেখ অনেকক্ষণ কিন্তু পানিতে আসি। কুয়াশা শুনে এবার নিচে নামতে লাগলো। উপরের 2-3টা সিঁড়ির পরেই পিছলা সিঁড়ি। পুকুরে পানি থই থই করছে। বর্ষার পানিতে ভরে গেছে পুকুর। শিশির বলল, আস্তে আয়। কুয়াশা পা টিপে টিপে নামলো। পানিতে পা দিতে একটু ভয় করছিল। নেমে কোমর অবধি পানিতে যেতেই শিশির বলল, দাঁড়া ওখানে। বলে উঠে এলো কুয়াশার কাছে। দাঁড়ালো কুয়াশার কাছে। যেখানে কুয়াশার কোমর অবধি পানি, সেখানে শিশির কোমর ছুঁতেও পারছে না পানি। শিশির কুয়াশার কাছে এসে বলল, তুই না বড্ড জেদি। বলে কোলে তুলে নিল কুয়াশাকে। কুয়াশা কোল থেকে ফুঁসে উঠল। 100 বার হবো, আমার ইচ্ছে করেছে, তুমি মানা করবে কেন? কুয়াশাকে কোলে নিয়ে নামতে নামতে বলল, আমিই করবো সব। কুয়াশা তা শুনে কিছু বলল না। শিশির তার বুক অবধি পানিতে নিয়ে গিয়ে ছেড়ে দিল কুয়াশাকে। কুয়াশার গলা অবধি পানি হলো। শিশির হেসে বলল, এতটুকু লিলিপুটের আবার জেদ দেখো আকাশ সমান। কুয়াশার খোঁটাটা গায়ে লাগলো। বলল, ওরে আমার লম্বু খারে, একটু লম্বা হয়ে আসছে বড়াই মারতে। কি ভাষা রে তোর!
মার খাচ্ছিস না, তাই স্পর্ধা বেড়ে যাচ্ছে দিন দিন। কুয়াশা বলল, তো কি বলবো, আমি ঠিকই আছি লম্বা, তুমি একটু বেশি লম্বা, তাই এমন মনে হচ্ছে। লিলিপুট না আমি? শিশির হাসলো, কোমর পেঁচিয়ে ধরলো, এক সিঁড়ি উপরে উঠলো। এবার কুয়াশার একটু কম পানি হলো। বলল, দেখো নাকের পানি চোখের পানি এক করে ফেলছে। কুয়াশা শিশিরকে দূরে ঠেলতে লাগলো। বলল, সরো, আলগা বেরিতে লাগবে না আমার। শিশির এবার একটা অস্বাভাবিক কাজ করলো। কুয়াশার কামিজ জামার নিচে হাত রাখলো। কেঁপে উঠল কুয়াশা। পানির নিচে জামাবিহীন খালি শরীরের উপর স্পর্শ বুঝতে পেরে হাতটা কুয়াশা কোমরের বাঁকা খাঁজের মাঝে। এবার চেপে ধরল সেখানে। নরম শরীরে এমন লাগাম ছাড়া স্পর্শ কুয়াশাকে কাঁপিয়ে তুলল। শিশির অন্য হাত দিয়ে কুয়াশার খোপা করা চুলগুলো খুলে দিল। শ্যাম্পু করা চুলগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ল। এরপর কুয়াশাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে পিঠ নিয়ে নিল কুয়াশার। যে হাত কোমরে ছিল এতক্ষণ, সেটা পানির মাঝে স্লাইড করতে করতে পেটের উপর নিয়ে গেল। কুয়াশা এবার জড়িয়ে গেল। সহ্য হলো না এত গভীর স্পর্শ। খামচে ধরল শিশিরের হাত। তড়ি ঘড়ি করে বলল, কি করছো? এখনো মনে হচ্ছে আলগা পেটির দেখছি আমি। কুয়াশা উত্তর করল না। শিশির বলল, অধিকার তুই আমার, আলগা পেরিত দেখানোর প্রয়োজন পড়বে আমার? কুয়াশা কোনো উত্তর করতে পারল না। এই ছেলের সব কথার উত্তর রেডিই থাকে, কাজে এবং কথায় দুটোতেই বুঝিয়ে দেবে। কুয়াশা কানের পিঠের চুল সরিয়ে ঘাড়ের উপরের কানের পিঠে ঠোঁট ছুঁয়ে চুমু দিল গাঢ় একটা। চুমু দিয়ে বলল, বল, পড়বে? হাসলো উত্তর শুনে। যেখানে চুমু দিল সেখানেই একটা ছোট্ট কামড় দিল। কুয়াশার পেটের উপরের হাতটা আরেকটু গলিয়ে ডানে থেকে বামে নিয়ে কুয়াশাকে পেট ধরেই ঘুরালো। কুয়াশা চোখ বন্ধ। সে এত এত প্রগাঢ় ও গাঢ় গভীর ছোঁয়া নিতে পারছে না। বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। শিশির হাসলো। একটু ছুঁয়ে দিলে উনিয়ে পড়ে, কথাটা ভেবে হাসলো আবার আপন মনে। কুয়াশাকে নিয়ে তৎক্ষণাৎ ডুব দিল। কুয়াশা প্রস্তুত ছিল না এটা, তাই কাশি উঠে গেল। আবার নিঃশব্দে হাসলো সে। মুখে পানি সরিয়ে কুয়াশাকে দেখল। কুয়াশা দু হাতে মুখের পানি সরালো, সরিয়ে ঝাঁঝ নিয়ে বলল, এটা কি হলো? কি হলো? নিশালো কণ্ঠ তার। কুয়াশা থমকে গেল। শিশিরের নগ্ন শরীরে নজর দিল। লোমশ ভেজা বুক, পড়ে আছে লোমগুলো। বুকের উপর কামড়ের দাগ, তা অতি নিকট থেকে স্পষ্ট তাজা মনে হচ্ছে। দাগগুলো দেখে তেমনটাই মনে হচ্ছে। মনে পড়ল সে কামড় দিয়েছিল। এদিকে শিশির অভিভূত হচ্ছে কুয়াশাকে ভেজা চুলে ভেজা শরীরে দেখে। আজ প্রথম কুয়াশাকে গোসলরত অবস্থায় দেখল। চুলগুলো ভিজে লেপটে আছে, ঠোঁটজোড়া ভিজে সজীবতায় ছেয়ে গেছে, চোখের পাপড়িগুলো ভেজা, সামনের চুলগুলো ভিজে সামনে গলাসহ বুকে এসে পড়ে আছে। জামার গলার খোলা অংশটুকু হলুদ ফর্সা, সেখানে পানি পড়ে জল করছে মনে হচ্ছে। নেশা ধরে গেল শিশিরের, শরীর জিম ধরে আসছে। কুয়াশা শিশিরের চোখের দিকে তাকিয়ে সবই দেখল। লজ্জা পেল খুব। এভাবে আজ প্রথম এসব ছোট ছোট অনুভূতির সাথে নিত্যদিন পরিচিত হচ্ছে। লজ্জারা কুড়ে ধরে। শিশির হাত তুলে কুয়াশার চুলগুলো সামনে থেকে সরিয়ে গলা আরও আলগা করে দিল ওনার শরীরে। তবুও কুয়াশার ভেজা শরীরে লজ্জা করছে। বলল, লজ্জা পাচ্ছি আমি। কিছু করিনি তো আমি, শুধু দেখছি। কুয়াশা আরও নুয়ে পড়ল। শিশির দুষ্টে হাসলো। এ ছেলে এক নাম্বার খাঁটি দুষ্ট। বলল, আমার আল্লাদি বউয়ের গোপন সৌন্দর্যগুলো অতি আকর্ষণীয়, আমি মাতাল হচ্ছি তো। বলে ডুব দিল কুয়াশা। উঠে বলল, সাঁতার শেখাও আমায়। একদিনে কি শিখবি? কুয়াশা কিছু বলল না। শিশির বলল, চল সাঁতরে আসি তোকে। কিভাবে? শিশির উত্তর না করে কুয়াশাকে বুকে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। বলল, গলা জড়িয়ে ধরে রাখ। কুয়াশা ভয় পেয়ে গেল, তবুও ধরে রাখলো শক্ত করে। শিশির ওকে নিয়ে চিত হয়ে অনেকটা দূরে সাঁতার কেটে গেল। বলল, অনুভূতি বল, স্বামীর বুকে চড়ে সাঁতার কাটছিস। তুমি একটু না অনেকটা ফাজিল আর দুষ্ট, এটা কি জানো তুমি? এতদিনে টের পেলি তা? কুয়াশা উত্তর করল না। শিশির ওকে নিয়ে সাঁতরে আবার চলে এলো। আগের জায়গায় দাঁড়ালো। ডুব দিল দুজন। কুয়াশা এবার শিশিরের গলা জড়িয়ে ধরে উঠে পড়ল। শিশির মুখের সামনে মুখ নিল, তাকালো দুজন দুজনের দিকে গাঢ় দৃষ্টিতে। শিশির হাসলো বইয়ের এহেন কাজে। কুয়াশা শিশিরের কপালে চুমু আঁকলো গভীর গাঢ় ঠোঁট দাবিয়ে। শিশির খুবই অবাক হলো। ভালো লাগায় ছেয়ে গেল এই স্পর্শটুকু। অনুভূতিরা প্রজাপতির ন্যায় উঠতে লাগলো। এই মেয়ে যে তাকে অনেক ভালোবেসে ফেলেছে তার বোঝা হয়ে গেছে। চুমু এঁকে মুখ তুলে শিশিরের মুখের দিকে তাকালো।
এরপর চোখের দিকে হাসছে শিশির মিটমিট করে। বলল, মাতাল তো আরো করে দিলি, নিজের বিপদ নিজে কেন রাখছিস গোবর ঠাসা? কুয়াশা কিছু বলল না, হাসলো শুধু। শিশিরকে ছেড়ে দিয়ে বলল, এটা সুন্দর এক অনুভূতির সাথে পরিচয় করালে বলে পারিশ্রমিক দিলাম। হেসে ফেলল শিশির। এরপর কুয়াশা শিশিরের কাছে আরও এগিয়ে গিয়ে সে কামড় দেওয়া স্থানে আবার কামড় দিল 2 পা উঁচু করে। শিশির কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল সব। এই গোবর ঠাসা যে রোমান্টিক মোড থেকে একবার জন্তু মোডে চলে যাবে ধারণাই ছিল না তার। অনেকটা জোরে বুকের সেই স্থানে কামড় দিয়ে শিশিরকে জোরে একটা ধাক্কা দিল। শিশির উল্টা অনেকটা দূরে চলে গেল পানির উপর থেকে। দাম্ভিকতার স্বরে বলল, আর এটা আমাকে কাদা ছোড়ার জন্য। বলে তড়িঘড়ি করে উপরে উঠে পড়ল। এখানে আর থাকা যাবে না, নয়তো বিপদ শরীরের উপর ধেয়ে আসবে। কুয়াশা দৌড়ে উঠে ছুট দিল, কিন্তু বেচারা বেশি দূর এগোতে পারল না। দৌড়ে উপরে উঠে সেই দৌড়ের উপরই যেতে গিয়ে শান ছেড়ে যেই না মাটিতে পা দিয়েছে অমনি ধপাস পড়েছে বেশ আচ্ছা জোরেই। কোমর বোধহয় আর নেই, চেঁচিয়ে উঠল। আহ মাগো! বলে পিছলার উপর পণ্ডিতি করতে গিয়ে পড়ল। শিশির এবার হা হা করে হেসে ফেলল, চেঁচিয়ে বলল, সাজা পেয়ে গেলি তো? অনুভূতি বল। পিছলার উপর পণ্ডিতি করতে গেছিলি না? বোঝ এবার কেমনটা লাগে। কুয়াশা চেঁচিয়ে চলেছে কোমর ধরে। সে আবার বলল, কোমর কি কোমরের জায়গা আছে নাকি গেছে? আই বনলের বাচ্চা, আমার কোমর গেছে, এসে ধর। তোর কোমর আমি ধরবো কেন? তোর কোমর তুই ধর, ঘা যার ব্যথাও তার। বলেই সে গা ছাড়া ভাব নিয়ে ডুব দিল। এরপর উঠে পড়ল। কুয়াশা চেঁচিয়েই চলেছে, লেগেছে বেশ আচ্ছা মতোই। পেছনে এসে বলল, কোমর তো কোমরের জায়গা আছে, খসেনি তো? তাহলে এমন হামলাচ্ছিস কেন নাটকবাজ? বনলের বাচ্চা, ব্যথা পেয়েছি অনেক, উঠতে পারছি না মাগো। শিশির হেসে কুটি কুটি হচ্ছে, তাকে কামড় দেবার সাজা। হাসি দেখে কুয়াশা আরো রাগলো। এবার কেঁদে দিল শব্দ করে, রাগে ব্যথায়। শিশির সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলো মুখে ব্যথার ছাপ এসেছে। বুঝলো লেগেছে ভালোই। সে শরীরে শার্ট জড়ালো। এরপর ঘাটের শানের উপর থেকে ফোন নিয়ে শশীকে কল দিল। শশী ধরতেই জিজ্ঞেস করলো বাড়ির ভেতর উঠোনে কেউ আছে কিনা। শশী জানালো মায়েরা রান্নাঘরে। শিশির রান্নাঘরের দরজা বন্ধ করতে বলল কিছুক্ষণের জন্য। বলে আশেপাশে নজর রাখতে বলল বড়রা কেউ যেন না থাকে উঠানে, বিব্রত বোধ হবে নয়তো। সব বলে কল কেটে কুয়াশাকে কোলে তুলে নিল, নিয়ে হাঁটা ধরল। বলল, নাটকবাজ গোবর ঠাসা। শিশির কুয়াশাকে নিয়ে বাড়ির উঠোনের এক পাশ দিয়ে সকলে নজর এড়িয়ে উঠানে থাকা চাপকলের সাথে লাগোয়া গোসলখানার মধ্যে ঢুকে গেল। উঠানে শুধু শশীর দেখা পেয়েছে। শশী শিশিরের কথা অনুযায়ী রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। কুয়াশাকে কোলে করে আনতে দেখে তড়িঘড়ি করে গোসলখানার কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই ভাইয়া, কি হয়েছে বুবুর? পণ্ডিতি করতে গিয়েই কামাই করেছেন তিনি। শশী কথার মর্মার্থ বুঝতে পারল না। কুয়াশাকে নিচে দাঁড় করিয়ে দিল। অমনি ব্যথায় কুকিয়ে উঠল। কোমরের হাড়ে লেগেছে অনেকটা। শিশির তাকালো কুয়াশার দিকে, বুঝলো ব্যথা ভালোই পেয়েছে। বুঝে মেজাজটাও ছড়ে গেল। বেয়াদব সবসময় অরুণচণ্ডী হয়ে হাঁটাচলা করবে, বিপদ সবসময় নিজেই ডেকে আনবে। এত করে বলা হলো পিছলা, তবু দৌড়ে যেতে গিয়ে অকাম করলো। এত দৌড়ঝাঁপ কিসের তার? মনটা যাচ্ছে আগে কয়েক ঘা বসিয়ে নিতে। চোখ মুখ কুচকে কিরমির করলো শিশির। বলল, বেয়াদব গোবর ঠাসা, এখন ককাচ্ছিস কেন? যা দৌড়া, মনটা যা বলছে না তোর উপর, ঠাটিয়ে কয়েকটা দিতে পারলে শান্তি লাগতো। ফাজিল কোথাকার। কুয়াশা চোখের পানি ছেড়ে দিল। সে কি বুঝেছিল এমনটা হবে? যদিও পিছলার উপর দৌড়ানো ঠিক হয়নি, কিন্তু ভয়েই তো দৌড়ে যেতে গিয়ে এমনটা হলো। শশী বলল, পড়ে গেছে বুবু? হ্যাঁ। শিশিরের উত্তর। কুয়াশা নীরবে চোখের পানি ফেলছে। যদিও এখনো খুব একটা ব্যথা আসেনি, কিন্তু রাত হতে হতে অনেকটা ব্যথা ধরে যাবে ভেবে শিশির শশীকে বলল, শশী, ঘরে পেন রিলিভার আছে? হ্যাঁ আছে। নিয়ে এসে দে। আরে ড্রেস আনিস। শশী সম্মতি দিয়ে চলে গেল। কিছুক্ষণের মাঝে চলেও এলো। এসে শিশিরের হাতে দিয়ে চলে গেল। কুয়াশা নীরবে পানি ফেলছে চোখের। শিশির গোসল ঘরের দরজা আটকে দিল। ঝাঁঝ নিয়ে ভারিক্কি রুড়ো কণ্ঠে বলল, দেখা কোথায় লেগেছে? কুয়াশা চমকে উঠল, তাকালো শিশিরের দিকে। তা দেখে শিশির বলল, হাতে এবার থাপ্পড় না খেতে চাইলে পেছন ঘোর আর দেখা কোথায় আঘাত লেগেছে।
এবার বেজায় রেগে গেল শিশির। সে কি তার পরের ঘরের লোক নাকি পর পুরুষ? এই সামান্য জিনিস নিতে তার এত সমস্যা? স্বামী সে তার। কিরমির করে ধমকে বলল, এই ফাজলামো করছি তোর সাথে আমি? বলে কুয়াশার গাল চেপে ধরল রাগে। মেজাজ সত্যি তার গরম হয়ে গেছে। একে তো এমন বেপরোয়া হয়ে চলে, তার উপর সবসময় ব্যস্ততা বাড়াই, আবার এখন অবুঝের মতো কথা বলছে সে। সে আবার বলল,